নমস্কার, শুভ সন্ধ্যা। পুরুলিয়া জেলার সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ এবং কোচবিহার জেলার বানেশ্বর সারথিওয়ালা মহাবিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এবং পরিচালিত এই বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের আজ ১৭০তম পর্ব। এই পর্বে যারা যোগ দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, যে সমস্ত শিক্ষার্থীরা যোগ দিয়েছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা ও ভালোবাসা রইল। যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী বা আরো সমাজের বৃহৎ ক্ষেত্রের মানুষজন যারা একান্ত আগ্রহে জ্ঞান অর্জনের জন্য, কিছু জানার জন্য যোগ দিয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমার আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই উদ্যোগের পক্ষ থেকে। নয় নয় করে বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগ আজ ১৭০তম পর্বে পা রাখতে সক্ষম হয়েছে এবং আজকের যিনি মুখ্য আলোচক আমাদের এই উদ্যোগে, তিনি ইতিমধ্যেই আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। ব্যক্তিগতভাবে অনেক আগে থেকে ওনার সাথে আমার আলাপ ছিল না। বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগ এই আলাপচারিতার একটি সেতু বন্ধন তৈরি করেছে এবং এই সূত্র ধরেই ওনার সাথে আমার আলাপ। যদিও উনি ওনার যে বেড়ে ওঠা, ওনার যে জন্মভূমি, সেই জন্মভূমির কাছাকাছি আমি কর্মরত এবং আমার অনেক আমার জন্মভূমি বলবো না, তবে পশ্চিমবঙ্গটিকে দুটি ভাগে মোটামুটি ভাগ করা হয়, উত্তরবঙ্গ একটি দক্ষিণবঙ্গ। তো সেই ক্ষেত্রে সেদিক থেকে, এই বঙ্গের দিক থেকে উনিও আমাদের যে দিকের বঙ্গটা, সেই বঙ্গে উনিও কর্মরত। যাই হোক, বিভিন্ন আলাপচারিতা হয়েছে এই সূত্র ধরে এবং এক মুহূর্তের জন্যও মনে হয়নি আমার যে ওনার মধ্যে সেই ধরনের কোনো অহংবোধ আছে। অত্যন্ত সহজ সরল এবং নিপাট একজন ভদ্র মানুষ। আমি আন্তরিকভাবে অনেক কৃতজ্ঞ ওনার কাছে যে উনি একজন অপরিচিত মানুষের আবদারকে প্রশ্রয় দিয়েছেন, আমার কথা রেখেছেন এবং বৈঠকিও অত্যন্ত কৃতজ্ঞ। বৈঠকিতে একটি অত্যন্ত যুগোপযোগী বিষয় নিয়ে, শুধু যুগোপযোগী বলবো না, প্রত্যেকটা যুগেরই একটি চাহিদা এই বিষয়টাকে নিয়ে, প্রত্যেকটি যুগেই এই বিষয়টি উপযোগী। সুতরাং এটা মানে যুগান্তর উপযোগী একটি বিষয়। তো পরীক্ষা নিয়ে যে কোনো যুগেই একটা আকর্ষণ থাকে এবং সেটা নিয়ে উদ্বেগ থাকে। সেই উদ্বেগ অতি প্রাচীনকালেও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। সে কারণেই সেটাকে শুধু যুগোপযোগী বললাম না। যাই হোক, ডক্টর নার্গিস আব্বাসী আমাদের আজকের প্রধান বক্তা, যিনি আলোচনা করবেন এক্সামিনেশন অ্যাংজাইটি টু এক্সামিনেশন এক্সিলেন্স, এই যৌগিক অ্যাপ্রোচ। একটি যৌগিক দৃষ্টিভঙ্গি দিয়ে উনি আমাদের যে পরীক্ষা সংক্রান্ত যে উদ্বেগ থাকে, সেটা থেকে বেরিয়ে সেই পরীক্ষা ভীতিকে জয় করার একটি যে পথযাত্রা, পথ চলা, এই বিষয়টিকে নিয়ে উনি আলোচনা করবেন যৌগিক দৃষ্টিভঙ্গি থেকে। উনি বর্তমানে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট কলেজ, সেখানে শিক্ষা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন সেই ২০১৬ থেকে। শুধু অধ্যাপনার সঙ্গেই উনি যুক্ত আছেন বললে অত্যন্ত ভুল হবে। উনি পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করে চলেছেন। ওনার বিভিন্ন গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়ে চলেছে নিরন্তরভাবে। বিভিন্ন আলোচনা চক্র, বিভিন্ন কর্মশালা যোগ দিয়েছেন ইতিমধ্যেই অসংখ্যবার এবং
ওনার সেই গবেষণা সন্দর্ভগুলির দ্বারা বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম অবশ্যই উপকৃত হচ্ছে, হয়ে চলবে, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আজকের যে মূল আলোচনা, পরীক্ষা জনিত যে উদ্বেগ, সেই উদ্বেগ থেকে একজন শিক্ষার্থী কিভাবে সেই ভীতিকে জয় করতে পারবে বা পরীক্ষা সংক্রান্ত উদ্বেগহীনতার পথে কিভাবে নিজেকে চালনা করতে পারবে, সেই যৌগিক দৃষ্টিভঙ্গি থেকে ওনার আজকের আলোচনা আমরা শুনবো, সমৃদ্ধ হব এবং সেই আলোচনায় আমরা প্রত্যেকেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করব, এই অনুরোধ রেখে ম্যাডামকে আহ্বান জানাচ্ছি আজকের মূল আলোচনায়। ম্যাডাম প্লিজ। গুড ইভিনিং। উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। সবার প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই প্রফেসর উজ্জ্বল মাহাতো মহাশয়কে, উনি কনভেনার বৈঠকির। আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। নিজের চিন্তা, নিজের ভাবনা, গবেষণা, এই সমস্ত বিষয়কে আজকের এই প্ল্যাটফর্মে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য যে সুযোগ পেয়েছি, সেটাকে কিন্তু আমি মহামূল্যবান মনে করি। আর বেশি কিছু বলবো না, আমি সত্যি আজকের এই অনুষ্ঠানে সুযোগ পেয়ে অভিভূত। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এক্সামিনেশন অ্যাংজাইটি টু এক্সামিনেশন এক্সেলেন্স, এ ইয়োগিক অ্যাপ্রোচ। আমি একটু পিপিটিটা শেয়ার করছি। দেখা যাচ্ছে ম্যাম? আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। ওই আচ্ছা, আপনার যে স্টপ শেয়ারিং বলে একটা যে ট্যাব উঠে আছে, ওটাকে হাইড তাহলেই। আচ্ছা আচ্ছা। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এক্সামিনেশন অ্যাংজাইটি টু এক্সামিনেশন এক্সেলেন্স, এ ইয়োগিক অ্যাপ্রোচ। আমার সম্পর্কে উনি অনেক কথাই বললেন, আর নতুন করে আর কি বলবো। আমি ডক্টর নার্গিস আব্বাসী, মগরাহাট কলেজে কর্মরত। তো এই যে বিষয়টি এক্সামিনেশন অ্যাংজাইটি কি, এই সম্পর্কে আমরা অনেক কিছুই জানবো। তার আগে আমি এই একটা ছবি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। হ্যাঁ, তার আগে যে কথাটা বলতে চাই, যে আমাকে যখন এই উজ্জ্বল বাবু উনি যখন প্রথম বললেন যে আপনাকে বলতে হবে, এবং টপিক যখন উনি আমার কাছে চাইলেন, তখন আমি প্রথম আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাদের টার্গেট অডিয়েন্স কারা। তো উনি প্রথমেই বলেছিলেন যে টার্গেট অডিয়েন্স হচ্ছে ইউজি পিজি লেভেলের স্টুডেন্ট। আমি তখনই ভেবেছিলাম যে তাহলে এই যে টপিকটি যেটা আমি এখন আলোচনা করব, এটা তাদের জন্য খুব রিলিভেন্ট হতে পারে। কেননা আমাদের এখনকার সমাজে, পরীক্ষা সর্বস্ব সমাজ ব্যবস্থায়, পরীক্ষাটাই জীবনের সব আমরা মনে করি। যে পরীক্ষার রেজাল্ট, তার উপর বেস করে যা কিছু হবে, ভবিষ্যতের সাকসেস, সমস্ত কিছুই পরীক্ষা। কিন্তু পরীক্ষা উপরে এই যে অত্যধিক গুরুত্ব দেওয়া, তার ফলে কিন্তু এই এক্সামিনেশন অ্যাংজাইটি শুরু হয়। তো আমরা এই সম্পর্কে ডিটেইলস জানবো। তো এই যে ইমেজটা,
স্লাইডটা কি ঠিক দেখা যাচ্ছে, না স্লাইডটা মনে হচ্ছে একটু স্ক্রিনে কি কেটে যাচ্ছে? হ্যাঁ, আপনার ফার্স্ট স্লাইড যেটা ছিল ওটা আপনার হুম, হুম, নিচের মানে নাম যেখানে লেখা ছিল ওই হুম, নামের হুম। দিকটা একটু কেটে যাচ্ছিল। বাকি ওপরের লেখাতে আচ্ছা, সমস্যা ছিল না। স্লাইডটা যখনই আপনি আমি আপনি স্লাইড শো করছি তখনই আপনি এইভাবেই থাকতে দিন। আচ্ছা, আচ্ছা, হাফ ঠিক স্লাইডই আছে, থাকতে তাহলে দিন। আমি এভাবে করছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে ইমেজটা সবাই দেখতে আমি তুমি করেই বলছি, কেননা আমার ম্যাক্সিমাম এখানে হয়তো আমার টার্গেট অডিয়েন্স স্টুডেন্টরাই থাকবে বা বাকি অনেকেই থাকতে পারেন। তো এই যে ইমেজটা, এই ইমেজটা দেখে আমাদের কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে কেউ একজন পরীক্ষা দিতে বসেছে অথবা সে পড়াশোনা করছে। যেটা আমরা পরীক্ষার সময় ম্যাক্সিমাম সময় আমরা করি। এবং করতে গিয়ে কি হচ্ছে? তার র‍্যাপিড হার্টবিট অর্থাৎ তার মানে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, সে গোয়িং ব্ল্যাংক মানে হচ্ছে সব ভুলে যাচ্ছি এরকম মনে হওয়া, অথবা সোয়েটিং বা ঘেমে যাওয়া। এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটার সাথে আমরা কম বেশি প্রত্যেকেই পরিচিত। আমরা যদি ভাবি যে যেকোনো বোর্ড এক্সামিনেশন দিতে যাওয়ার আগে বা যেকোনো পরীক্ষার আগে কম বেশি প্রত্যেকেরই এই অনুভূতিটা হয়েছে। এবং এই অনুভূতিটা নিয়েই আজকে আমাদের আলোচনা। এই অনুভূতিটাই হচ্ছে এক্সামিনেশন অ্যাংজাইটি। তো এই এক্সামিনেশন অ্যাংজাইটি অ্যাকচুয়ালি কি? এক্সামিনেশন অ্যাংজাইটি বলতে আমরা বলবো যে এক ধরনের উদ্বেগ, চিন্তা বা টেনশন যেটা কিনা পরীক্ষার সময় হতে পারে, পরীক্ষার আগে হতে পারে এবং পরীক্ষার পরেও এটা হতে পারে। এবার এই প্রসঙ্গে আমি একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি তখন কেবিতে পড়াতাম। এই কলেজে জয়েন করার আগে আমি তখন কেবিতে পড়াতাম। তো কেবিতে পড়াতে গিয়ে একটা স্টুডেন্ট দেখতাম সে ক্লাসে যে সবকিছুতে রেসপন্স করত। যেকোনো জিনিস আমি অ্যাকচুয়ালি তখন কেবিতে ফিজিক্স পড়াতাম। কেননা আমার ১ম এ এমএসসি ফিজিক্স রয়েছে। তারপরে আমার এডুকেশন লাইনে আসা। তো ফিজিক্সের যেকোনো প্রবলেম সলভিং বা ম্যাথমেটিক্স যা কিছু দিতাম সে খুব ভালো করে করত। কিন্তু যখনই তার আমি পরীক্ষা নিতে যাই তখন গিয়ে যে সমস্যাটা হতো সেটা হচ্ছে সে পারত না। এবার আমি তাকে একদিন ডাকলাম, ডেকে বললাম, "কি ব্যাপার? এই জিনিসটা তো তুমি তো ক্লাসে করো, করে দেখিয়েছো আমাকে, কিন্তু এখানে তুমি পারছ না কেন?" সে তখন বলে যে, "আমার পরীক্ষা হলে এলে খুব টেনশন হয়, পরীক্ষার টেনশনে ভুলে যাই।" এবং আমি তার সাথে কথোপকথনে যেটা জানতে পারলাম, সেটা গিয়ে যে তার বাড়ি থেকে এক ধরনের বাড়ির প্রত্যেকে কম বেশি ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং তারা প্রত্যেকে এক্সপেক্ট করে যে সে খুব ভালো রেজাল্ট করবে, মেডিকেলে পাবে, হয়ে ডাক্তার হবে। এবং এই যে প্রেশারটা থেকে সে কিন্তু যখনই পরীক্ষা দিতে সে ভালো স্টুডেন্ট, সবকিছু ভালো, পড়াশোনাও ভালো করে। কিন্তু যখনই সে পরীক্ষা দিতে যায় তখন কোথাও না কোথাও তার একটা প্রেশার ফিল করে, চাপ ফিল করে, সেই চাপের জায়গা থেকে কিন্তু সে পরীক্ষায় লিখে আসতে পারে না। তো এই যে সমস্যাটা এটা কিন্তু আমরা অনেকেই ভুক্তভোগী এবং এখনকার সমাজ ব্যবস্থায়, পরীক্ষা কেন্দ্রিক সমাজ ব্যবস্থায় এটা খুবই রিলিভেন্ট। আমরা যদি মাধ্যমিক বা এইচএস এর পরে যে রেজাল্ট আউট হওয়ার পরে যখন পেপার পত্রিকা যদি খুলে দেখি তাহলে দেখবে একটা হিউজ সংখ্যক স্টুডেন্ট দেখা যায় রেজাল্টের পরে ফেলিউরের কারণে সুইসাইড করেছে। অথবা দেখা যায় যে মানে অনেকের রেজাল্ট আউট হয়নি, তার আগে কি রেজাল্ট হবে এই ভেবেই সে কিন্তু সুইসাইড করেছে। তো এই ধরনের বহু খবর আমরা দেখতে পাই। তো এগুলো কেন? এইগুলোরও কারণ কিন্তু এক্সামিনেশন অ্যাংজাইটি। আমরা যদি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রেকর্ড দেখি তাহলে দেখব 2016 এ 2408 স্টুডেন্ট এক্সামিনেশন ফেলিউরের কারণে সুইসাইড করেছে এবং এটা 2017 এ এই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 2540 এবং 2018 এ গিয়ে দাঁড়িয়েছে 2625 এবং ফাইনালি 2019 এ গিয়ে দাঁড়িয়েছে এটা 2744। তো এই যে স্ট্যাটিস্টিক্সটা এটা কিন্তু যথেষ্ট ভীতিপ্রদ। এটা আমাদের
ভাবতে বাধ্য করে যে এই ম্যাটারটা নিয়ে এবার কিন্তু অ্যাওয়ার হওয়া উচিত। তো এই কারণে এক্সামিনেশন অ্যাংজাইটি একটা খুব বার্নিং ইস্যু আমাদের বর্তমান পরিস্থিতিতে, স্পেশালি স্টুডেন্টদের ক্ষেত্রে। তো এটা একটা স্পেসিফিক টাইপ অফ অ্যাংজাইটি, যেটা কিনা আমরা কখন দেখতে পাই, আমি অলরেডি সেটা বললাম যে পরীক্ষার আগে, পরীক্ষার পরে অথবা পরীক্ষার সময় এটা হতে পারে, এবং এটা পারফরমেন্সকে কিন্তু এফেক্ট করে। তো এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা কি দেখে বুঝবো যে এক্সামিনেশন অ্যাংজাইটি আমার এক্সামিনেশন অ্যাংজাইটি হচ্ছে, বা আমি এক্সামিনেশন অ্যাংজাইটিতে ভুগছি, এটা কি দেখে বুঝবো। তো এক্সামিনেশন অ্যাংজাইটির এই যে সিমটমস গুলো, এটাকে যদি আমরা দেখি তাহলে টোটাল 4টি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে কগনিটিভ সিমটমস, এক ইমোশনাল সিমটমস, বিহেভিয়ারাল সিমটমস, আর ফিজিওলজিক্যাল সিমটমস। কগনিটিভ সিমটমস এর মধ্যে কি কি রয়েছে? রয়েছে নেগেটিভ সেলফ টক। আমরা যদি খেয়াল করি দেখবো পরীক্ষা হলে গিয়ে এই জিনিসটাই আমাদের মাথার মধ্যে, আমি মনে হয় পারবো না, আমি মনে হয় পারবো না, পড়ে এসেছি কিন্তু ভুলে যাব, হয়তোবা লিখতে পারবো না, হয়তোবা কঠিন কোশ্চেন কঠিন হবে। এই যে নেগেটিভ সেলফ টক, সবসময় একটা নেগেটিভ সেলফ টক বা নেগেটিভ থিঙ্কিং আমাদের মাথার মধ্যে কাজ করে। এটা যদি বেশি মাত্রায় হয় দেন কিন্তু সেটা এক্সামিনেশন অ্যাংজাইটির সিমটমস। এছাড়া রেসিং থট, অর্থাৎ আমাদের চিন্তা ভাবনার মধ্যে কোনো কন্ট্রোল থাকবে না, আমরা পরীক্ষা দিতে বসেও হয়তো অন্য সব ইররেশনাল থিঙ্কিং বা অযৌক্তিক চিন্তা ভাবনা মাথার মধ্যে আসছে, যে আমার বন্ধুরা হয়তো আরো অনেক ভালো পড়াশোনা করে এসছে, তারা হয়তো ভালো রেজাল্ট করবে, আমি হয়তো ফেল করব, আমি যদি ফেল করি তাহলে আমার মা বাবা কি বলবে। এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে রেসিং থট, অর্থাৎ ইররেশনাল থিঙ্কিং, এবং আমাদের যে থট প্রসেস তার কোনো কিন্তু কন্ট্রোল তখন আমাদের কাছে থাকে না। ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেটিং, অর্থাৎ পরীক্ষা দিতে বসেছি অথচ পরীক্ষায় মনোনিবেশ করতে পারছি না। নেক্সট হচ্ছে ইমোশনাল সিমটমস। ইমোশনাল সিমটমস এর মধ্যে পড়ছে অ্যাঙ্গার, অর্থাৎ প্রচন্ড রকম ভাবে রাগ হয় যবে থেকে পরীক্ষার যে টাইম টেবিলটা পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হলো সেই বুকের ভিতরে ধুকপুক শব্দ, তারপরে বিভিন্ন রকম সমস্যা, যেগুলো আমরা এখন অলরেডি জানবো যে সিমটমস গুলো কি, এবং কারণে অকারণে মা বাবাকে রাগ দেখাচ্ছি, কারণে অকারণে ভাই বোন তাদের সাথে ঝামেলা করছি। তো এই যে রাগ বা অ্যাঙ্গার, মুড ডিসঅর্ডার, এগুলো কিন্তু ইমোশনাল সিমটমস এর মধ্যে পড়ে। ফিলিং অফ ফিয়ার, সবসময় একটা ভয়, এই পরীক্ষা দিতে হবে, ভালো লাগছে না। হেল্পলেসনেস, অর্থাৎ আর পারছি না, কিছু মনে থাকছে না, এই সমস্ত ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সবসময় হতাশ হয়ে পড়ে থাকা, এগুলো ইমোশনাল সিমটমস। এরপরে আমরা আলোচনা করছি হচ্ছে ফিজিওলজিক্যাল সিমটমস নিয়ে। ফিজিওলজিক্যাল সিমটমস এর মধ্যে হচ্ছে শর্টনেস অফ ব্রেথ, অর্থাৎ আমরা এটা অনেকেই ফিল করি পরীক্ষার সময় বা এই ধরনের কোনো সিচুয়েশনে, কি যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস ছোট হয়ে আসছে, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। হার্টবিট বেড়ে যায়, অর্থাৎ হৃদস্পন্দন খুব জোরে জোরে বেড়ে যায়, অর্থাৎ ধুকপুক করে, মনে হচ্ছে বুকের ভেতরটা ধুকপুক করছে। ড্রাই মাউথ, মুখ শুকিয়ে যাওয়া। নসিয়া, ডায়রিয়া, অর্থাৎ বারবার বাথরুমে যাওয়ার আর্জ। এই ধরনের সিচুয়েশন গুলো ফিজিওলজিক্যালি এই ধরনের সিমটমস গুলো দেখতে পাওয়া যায় যারা এক্সামিনেশন অ্যাংজাইটিতে ভোগে। আর বিহেভিয়ারাল সিমটমস এর মধ্যে রয়েছে অ্যাভয়েডেন্স। অ্যাভয়েডেন্স মানে কি? অ্যাভয়েডেন্স মানে যে সিচুয়েশনটা, এটা হচ্ছে এক্সট্রিম স্টেটে গিয়ে অনেকে পরীক্ষা দিতেও যায় না, তার মনে সে এই বিভিন্ন ধরনের সিমটমস ভুগতে 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 অসুস্থ হয়ে পড়ে, ফাইনালি সে পরীক্ষা দিতেও যায় না, বা পরীক্ষা দিতে এতটাই ভয় পায় যে পরীক্ষা প্রেজেন্ট থাকতেই পারে না। এই বিষয়টাকে বলা হচ্ছে অ্যাভয়েডেন্স। আর একটা হচ্ছে সাবস্টেন্স অ্যাবিউজ, অর্থাৎ যখন এই এক্সামিনেশন অ্যাংজাইটি হাই লেভেলে হয়ে যায় তখন সে বিভিন্ন রকম অ্যাডিকশনের শিকার হয়ে যায়, যেমন ড্রাগ অ্যাডিকশন বা ধূমপান, যে কোনো ধরনের অ্যাডিকশনকে সে অনেক বেশি মানে প্রেফারেবল মনে করে। তো এই যে সিমটম গুলো, এগুলো যদি আমরা দেখি কোনো স্টুডেন্টের মধ্যে, তাহলে আমরা বুঝবো যে তার এক্সামিনেশন অ্যাংজাইটি হচ্ছে। এবার এই যে পরীক্ষা উদ্বেগ আমরা জানলাম, পরীক্ষা উদ্বেগের সিমটমস গুলো আমরা জানলাম, যে কোন পরিস্থিতিতে আমরা বুঝবো যে আমরা এক্সাম অ্যাংজাইটিতে ভুগছি। এবারে জানবো যে পরীক্ষা এত ভয় দেখায় কেন আমাদের, অর্থাৎ এক্সাম অ্যাংজাইটি কেন হয়।
তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে ফিয়ার অফ ফেলিওর। আমরা যখন পরীক্ষা দিই তো পরীক্ষার ব্যাপারটা পুরোটাই আমাদের কাছে অনিশ্চয়তা মধ্যে থাকে, যে প্রশ্ন কি হবে, সেই পরিস্থিতিতে গিয়ে পরীক্ষা দেব, পরীক্ষা দেওয়ার পরে খাতা কোথায় গিয়ে পড়বে, তারপরে কত নম্বর পাবো, আদৌ পাস করব কিনা, ফেল করব, এই যে অনিশ্চয়তা, এই তার উপরে রয়েছে এই যে ফেলিওর বা আশানুরূপ রেজাল্ট যদি না হয়, তো এই সমস্ত অনিশ্চয়তাটাই কিন্তু এটাই মানে এক্সাম অ্যাংজাইটির অন্যতম মূল কারণ, অর্থাৎ ফিয়ার অফ ফেলিওর। এরপরে হাই এক্সপেকটেশন, যেটা কিনা আমি সেই যে মানে বাস্তব অভিজ্ঞতার যে এক্সাম্পলটা দিলাম সেটা কিন্তু এর সাথে খুব মিলে যায়। কেননা হাই এক্সপেকটেশন, সেই গল্পটাতেও আমি বলেছিলাম যে তার মা বাবা চাইতো যে ছেলে ডাক্তার হবে, কেননা তার ফ্যামিলিতে প্রত্যেকেই কম বেশি ডাক্তার। তো তার উপরে এই যে এক্সপেকটেশনের প্রেসার, হতে পারে সেটা বাবা মার এক্সপেকটেশন, ফ্যামিলির এক্সপেকটেশন, হতে পারে সেই বাবা মার এক্সপেকটেশনটা স্টুডেন্টের উপরে ইম্পোজ করা হয়েছে, সেও মনে মনে চায় যে সে ডাক্তার হবে, যার ফলে সেই প্রেসারটাও তার মধ্যে কাজ করে। আমরা অ্যাকচুয়ালি কি জানেন তো, বিষয়টা হলো যে আমরা প্যারেন্টসরা আমরা ভাবি যে আমাদের প্রচুর অপূর্ণ ইচ্ছা যেগুলো রয়েছে সেগুলো আমরা ছেলে মেয়ের মধ্যে দেখতে চাই, ফলে আমরা যেটা পারিনি সেটা চাই যে আমাদের ছেলে মেয়ে সেই জায়গাটায় হোক, এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু তাদের উপরে বিভিন্ন রকম হাই লেভেলে এক্সপেকটেশন তাদের উপরে ফেলে থাকি, এবং সেই এক্সপেকটেশনের ফলস্বরূপ কিন্তু এই এক্সামিনেশন অ্যাংজাইটি অনেক বেশি মাত্রায় হয়। এরপরে যেটা রয়েছে ল্যাক অফ প্রপার প্রিপারেশন। ল্যাক অফ প্রপার প্রিপারেশন বলতে যেসব স্টুডেন্টরা ভালোভাবে প্রিপেয়ার হয় না তাদের ক্ষেত্রে কিন্তু এক্সামিনেশন অ্যাংজাইটিটা বেশ ভালো রকম ভাবেই হয়, কেননা যদি প্রিপারেশন কিন্তু অ্যাংজাইটি অনেকটাই কমিয়ে দেবে, কনফিডেন্ট চলে আসবে, সেক্ষেত্রে কনফিডেন্ট আসবে এবং এক্সামিনেশন অ্যাংজাইটি কমবে। অর্থাৎ প্রিপারেশন যদি খুব ভালো থাকে এবং প্রথম থেকে টাইম টু টাইম যা যা পড়তে হবে, পরীক্ষার অনেক আগে সিলেবাস শেষ করে ফেলতে হবে এবং সিস্টেমেটিক ওয়েতে যদি পড়ে, তাহলে কিন্তু এক্সামিনেশন অ্যাংজাইটি অনেকার্থে কমানো সম্ভব। এরপরে হচ্ছে ওভার থিঙ্কিং অ্যাবাউট ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে আমরা কি হব, আমাদের এই পরীক্ষার সঙ্গে যেটা জড়িয়ে রয়েছে সেটা হচ্ছে আমাদের ভবিষ্যতের সাকসেস। ফিউচারে আমরা কি হব, কি নিয়ে পড়বো, কোথায় ভর্তি হব, হায়ার এডুকেশন করব নাকি কোনো চাকরির জন্য পড়বো, যাই করি না কেন ফিউচারের সমস্ত কিছু কিন্তু জড়িয়ে রয়েছে এই পরীক্ষার সঙ্গে, যার ফলে এই যে বিষয়টা রয়েছে এর সঙ্গে আমাদের কিন্তু এই যে থট প্রসেস বা চিন্তা ভাবনা এটা কিন্তু জড়িয়ে আছে, এবং এটা যখন বেশি মাত্রায় সেই বিষয়টা নিয়ে গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করা হয় তখন কিন্তু সেটা এক্সামিনেশন অ্যাংজাইটিটাকে বাড়িয়ে দেয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কম্প্যারিজন উইথ আদার, এবং আমরা আমাদের প্যারেন্টিং স্টাইলের ক্ষেত্রে বহু ক্ষেত্রেই দেখি, এটা খুব কমন, বিশেষ করে ইন্ডিয়ান প্যারেন্টিং এর ক্ষেত্রে, যে ছেলে মেয়েকে অন্য কারো ছেলে মেয়ে বা স্টুডেন্ট যার কথা বলছি যে এক্সাম অ্যাংজাইটিতে ভোগে, তাকে তার কাজিনের সঙ্গে, তা অন্য ফ্রেন্ডদের সাথে অথবা নিজের ভাই বোনদের সঙ্গেও কিন্তু তাদেরকে তুলনা করা হয়। এ বলা হয় অমুকের ছেলে দেখো তো তোমার বন্ধু সে কত ভালো রেজাল্ট করছে, তুমি তো পারছো না, সে ম্যাথে 90 পেয়েছে, তুমি 80 পেয়েছো, তোমার ভাই দেখো তো সারাক্ষণ পড়ে, তুমি কেন পড়ছো না। এই যে কম্প্যারিজন উইথ আদার, হয়তো তার পড়াশোনা করার ইচ্ছেই নেই, তার হয়তো খেলাধুলোতে ইচ্ছে বা অন্য কোনো ফিল্ডে সে ভালো করতে চায়, সে সব জানার চেষ্টা না করে অন্যের সাথে কম্পেয়ার করা, এটা কিন্তু তার মধ্যে তখন অ্যাংজাইটি তৈরি করে। এরপরে যেটা হচ্ছে পাস্ট নেগেটিভ এক্সপিরিয়েন্স, অর্থাৎ পূর্বের কোনো পরীক্ষায় যদি অ্যাংজাইটি হয়ে থাকে তাহলে এই যে প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স সেটা কি হয়, সেটা পরবর্তী পরীক্ষার মধ্যে ইম্পোজ হয়, অর্থাৎ পরবর্তী পরীক্ষাতেও তার মনে হয় সেই ভীতিটা আরো বেশি মাত্রায় হয়, যে মনে হয় যে তাহলে সে আর কিছু পারবে না, কেননা তার আগের পরীক্ষাটাতে ঠিক এরকম হয়েছিল, এবং সেটা যে কারণেই হোক, হয়তো ল্যাক অফ প্রপার প্রিপারেশন বা অন্য কোনো কারণেই হোক, এতগুলো কারণের মধ্যে যে কোনো কারণেই যদি প্রিভিয়াস কোনো পরীক্ষা তার অ্যাংজাইটি হয়ে থাকে, দেন কিন্তু দ্বিতীয় নেক্সট যে পরীক্ষাটা সেটার ক্ষেত্রেও কিন্তু এই সিচুয়েশন হতে পারে। আরেকটা হচ্ছে পুয়ার টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট যদি পুয়ার হয় সেক্ষেত্রে কিন্তু এক্সামিনেশন অ্যাংজাইটি হয়, কেননা সেক্ষেত্রে পরীক্ষার আগে প্রিপারেশনের ক্ষেত্রে প্রথম দিকে সময় পুরো নষ্ট করে দিয়ে পরীক্ষার আগের মুহূর্তে সে একেবারে মুখস্থ করে যাচ্ছে, ক্র্যামিং যাকে আমরা বলি, মুখস্থ করে যাচ্ছে, সেরকম হলো। ধরে নিলাম সে পরীক্ষার আগে
ভালো পড়াশোনা করেছে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে সে যখন লিখতে বসেছে দেখা যাচ্ছে সে প্রথম প্রশ্নগুলোতে অনেক বেশি সময় দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এবার যখন পরে দেখা গেল যে তার তখন মাত্র 1 ঘন্টা বাকি, অথচ 50 নম্বরের উত্তর লেখা বাকি। তখন এই পরের যে সময়টা, সেই সময় কিন্তু তার এক্সামিনেশন অ্যাংজাইটি অনেক বেশি মাত্রায় হবে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল এন্ড মেন্টাল ফ্যাটিক। অর্থাৎ কেউ যদি ফিজিক্যালি এবং মেন্টালি যদি ফ্যাটিক থাকে বা আনহেলদি হয় বা কোনো রকম কোনো তার শারীরিক বা মানসিক অসুবিধে থাকে, তাহলেও কিন্তু এক্সামিনেশন অ্যাংজাইটি বেশি মাত্রায় হতে পারে। নেক্সট, ল্যাক অফ কনফিডেন্স। কনফিডেন্সটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এক্সাম অ্যাংজাইটির ক্ষেত্রে। যেসব স্টুডেন্ট বা বাচ্চাদের ক্ষেত্রে এক্সামিনেশন অ্যাংজাইটি, যাদের কনফিডেন্স লেভেলটা কম, তাদের ক্ষেত্রে এক্সামিনেশন অ্যাংজাইটি কিন্তু বেশি হতে পারে। কেননা সে হয়তো প্রিপেয়ার হয়ে এসছে, কিন্তু তা সত্ত্বেও তার লো কনফিডেন্সের কারণে সে কিন্তু ভাববে যে আমি পারবো না, হয়তো পরীক্ষা ফেল করবো, এই জিনিসগুলো তার কাছে আসবে। নেক্সট হচ্ছে আনফ্যামিলিয়ার এক্সাম এনভায়রনমেন্ট, অর্থাৎ অপরিচিত পরীক্ষার পরিবেশ। এই আমরা ধরুন পরীক্ষায় যখন আমরা যে কলেজ বা ইউনিভার্সিটির স্টুডেন্ট, যেগুলো আমাদের হোম সেন্টারে পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলোতে আমরা স্বচ্ছন্দে নাচতে নাচতে পরীক্ষা দিতে চলে যাই, হয়তো টেনশনটা কম হয়। কিন্তু ভয়টা কখন লাগে? প্রথম যখন আমাদের যেটা আমাদের বলবো যে আদার্স সেন্টারে যদি অন্য কলেজে বা অন্য স্কুলে গিয়ে যদি আমাদের পরীক্ষা দিতে হয়, তখন কিন্তু ভয়টা বেশি মাত্রায় লাগে, অর্থাৎ এক্সামিনেশন অ্যাংজাইটি অনেক বেশি হয়। তো এই যে কারণগুলো আমরা দেখলাম, মোটামুটি এইসব কারণেই আমরা এক্সামকে যথেষ্ট ভয় পাই, বা এক্সাম অ্যাংজাইটি হওয়ার পিছনে এই কারণগুলো কিন্তু জড়িত রয়েছে। এবার আমাদের বিষয় হলো যে আমরা তো কারণগুলি জানলাম, কিন্তু এই যে এক্সামিনেশন অ্যাংজাইটি, এটা কি সত্যি আমাদের জন্য খারাপ, নাকি এর কোনো ভালো দিকও রয়েছে, সেটা আমরা জানবো পরের স্লাইডে। তো এই বিষয়ে যেটা আমি বলবো সেটা হচ্ছে একটা ল রয়েছে, ইয়াকসন ডটস ল। এই লয়ে এখানে একটা কার্ভ আপনারা দেখতে পাচ্ছেন। এই কার্ভটার ওয়াই অ্যাক্সিসে রয়েছে পারফরমেন্স, আর এক্স অ্যাক্সিসে রয়েছে স্ট্রেস লেভেল বা অ্যাংজাইটি। তো এই যে রেড কালারের যে কার্ভটা দেখা যাচ্ছে, এখানে আমরা কি দেখছি? একেবারে ইনিশিয়াল স্টেজে যখন অ্যাংজাইটি খুব কম, তখন কিন্তু পারফরমেন্সও কম। অর্থাৎ যদি আমাদের অ্যাংজাইটি খুব কম থাকে বা না থাকে, তখন কিন্তু আমরা ইনঅ্যাক্টিভ হয়ে থাকি, আমাদের কোনো মোটিভেশন থাকে না, আমরা বোর হয়ে যাই। পড়াশোনাটা শুরু করি কবে থেকে? যবে থেকে সেই যে পরীক্ষার টাইম শিডিউল দেয়, অনেকের ক্ষেত্রেই এটা হয়। তার মানে একেবারে ইনিশিয়াল স্টেজে যখন অ্যাংজাইটিটা খুব কম থাকে, তখন কিন্তু স্টুডেন্টরা কি হয়? ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, বোর হয়ে থাকে, তাদের মোটিভেশন কম থাকে। এবার আস্তে আস্তে অ্যাংজাইটি লেভেলটা বাড়তে থাকে, যত বাড়ে তত কিন্তু এই মোটিভেশনটা আসে এবং সে কিন্তু পড়াশোনা করে, এবং পড়াশোনা করতে এই একটা স্টেজে গিয়ে তার পারফরমেন্স কিন্তু পিক হয়। তার মানে সবচেয়ে বেস্ট রেজাল্টের জন্য কিন্তু এক্সামিনেশন অ্যাংজাইটি প্রয়োজন। একটা সার্টেইন লেভেলের এক্সামিনেশন অ্যাংজাইটি প্রয়োজন বেস্ট রেজাল্টের জন্য। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা ওই যে সার্টেইন পয়েন্ট, পিক পয়েন্টের পরে যখন অ্যাংজাইটি লেভেল বাড়ে বা স্ট্রেস লেভেল বাড়ে, তখন কি হয়? তখন আস্তে আস্তে ওই যে সিমটমস গুলো দেখলাম, ওই সিমটমস গুলো বেশি মাত্রায় সেগুলো দেখা দিতে শুরু করে, এবং যত বেশি মাত্রায় দেখা দিতে শুরু করে, তত কি হয়? তত সেই স্টুডেন্টের মধ্যে সমস্যা তৈরি হয়, আস্তে আস্তে সে অসুস্থ হয়ে পড়ে এবং ফাইনালি ব্রেকডাউন হয়, তার মধ্যে প্যানিক অ্যাটাক আসে, তো এবং পারফরমেন্স প্রচন্ড রকম ভাবে খারাপ হয়ে যায়। তো আমরা দেখলাম কি, একটা সার্টেইন লেভেল অফ এক্সামিনেশন অ্যাংজাইটি বা স্ট্রেস আমাদের পারফরমেন্স পিক করতে সাহায্য করে। তার থেকে যখনই কমে যায়, তারপরেই কিন্তু সমস্যাটা শুরু হয়। এরপরে আমরা জানবো যে এই যে এক্সামিনেশন অ্যাংজাইটি হয়, এই এক্সামিনেশন অ্যাংজাইটিতে আমাদের মস্তিষ্ক বা ব্রেইন, তার রোলটা কি, সে কিভাবে এর সাথে কানেক্ট হয়ে আছে, কেন হচ্ছে, এর সাথে ব্রেনের কানেকশনটা কি? তো এই যে ইমেজটা দেখা যাচ্ছে, আচ্ছা শোনা যাচ্ছে?
হ্যাঁ, ক্লিয়ারলি ম্যাডাম, ক্লিয়ারলি। ঠিক আছে, ওকে ওকে। তো এই যে ইমেজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ব্রেইনের ইমেজ। এই ব্রেইনের ইমেজের মধ্যে ব্রেইনের ভেতরের দিকে একটা পয়েন্টে একটা আলমন্ড শেপের একটা অংশ রয়েছে, সেটাকে বলা হয় অ্যামিগডালা। তো আমাদের এই এক্সামিনেশন অ্যাংজাইটির মূলে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে আলমন্ড শেপের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে অ্যামিগডালা। এই অ্যামিগডালা হচ্ছে আমাদের ফিয়ার সেন্টার। অর্থাৎ ওই যে ফায়ার অ্যালার্ম বাজে না, কোথাও আগুন লাগলে পরে ফায়ার অ্যালার্ম বাজে, সবাই সচেতন হয়ে যায়, তো এটার কাজটা অনেকটা সেরকম। এ কি করছে, এ এই যে পরীক্ষা বা এক্সামকে একটা থ্রেট হিসাবে ধরে নিচ্ছে, ধরে নিয়ে অ্যালার্ট হয়ে যাচ্ছে, অ্যালার্ট হয়ে পুরো সিস্টেমকে আবার করে দিচ্ছে। এবং আমাদের ব্রেইনের যে হাইপোথ্যালামাস রয়েছে এর অনেক কাজই রয়েছে, আমি সব আস্তে আস্তে করে বলবো। তো এ প্রথমে কি করছে, এই যে হাইপোথ্যালামাস কে আছে একে প্রিপেয়ার করছে যে বডি ডেঞ্জারে রয়েছে এবং সেই হিসাবে সে প্রিপেয়ার করছে। যখনই অ্যামিগডালা সিগন্যাল দিচ্ছে যে সামনে কিছু একটা থ্রেট রয়েছে, যেটা এক্সামকে তারা থ্রেট বা স্ট্রেস হিসেবে ধরছে, সেই স্ট্রেস রেসপন্স হিসেবে কি করছে, প্রি ফ্রন্টাল কর্টেক্স বলে যে অংশটা রয়েছে, এই প্রি ফ্রন্টাল কর্টেক্স অ্যাকচুয়ালি আমাদের ব্রেইনের মানে কপালের ঠিক পিছনটাতে রয়েছে। তো এই প্রি ফ্রন্টাল কর্টেক্স কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্ল্যানিং এন্ড থিঙ্কিং ব্রেইন। অর্থাৎ এর কাজটা হচ্ছে ফোকাস, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং এবং ওয়ার্কিং মেমোরি। তো যখনই অ্যামিগডালা সক্রিয় বা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে তখনই প্রিফ্রন্টাল কর্টেক্সের উপরে কিন্তু ওর কাজটা ব্যাহত হচ্ছে এবং সে তার কাজ প্রপারলি করতে পারে না। ফলে কি হচ্ছে, আমাদের এই যে বিভিন্ন রকম কগনিটিভ সিমটম গুলো দেখা যাচ্ছে, ভুলে যাচ্ছি, মনে করতে পারছি না, টেনশনে পড়ে কোনটা আগে করব, কোন কাজটা পরে করব, এই যে সমস্যাগুলো এটা কিন্তু এরই কারণে হচ্ছে। আরেকটা অংশ যেটা রয়েছে জুড়ে সেটাকে আমরা বলবো হিপোক্যাম্পাস। হিপোক্যাম্পাস অ্যাকচুয়ালি আমাদের মেমোরি অ্যান্ড লার্নিং সেন্টার, অর্থাৎ আমরা যা কিছু শিখি তার জন্য এই দায়ী রয়েছে। এছাড়া মেমোরি ধরে রাখতে, প্রিভিয়াস মেমোরি গুলোকে ধরে রাখতে এ সাহায্য করে। এইবার যখনই অ্যামিগডালা অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে তখন এই যে হিপোক্যাম্পাস তারও কাজকর্ম ব্যাহত হচ্ছে। সে তারপর কি করছে, সে এই যে বিভিন্ন রকম এ কি করে, বিভিন্ন ফ্যাক্ট যেগুলো আমরা ধরো পড়ছি, জানছি, আমাদের ধারণা, পরীক্ষার জন্য যেগুলো রেডি হয়ে যাচ্ছি, এগুলোকে ধরে রাখে। এবার যখন সে ধরে রাখে কিন্তু পরীক্ষা হলে গিয়ে এই অ্যামিগডালার কারণে সে আর এগুলো মনে করতে পারে না, যার ফলে আমরা কি হয়, পরীক্ষা হলে বসে সব ভুলে যাই। এছাড়া আরেকটি কাজ সে করে যে প্রিভিয়াস কোনো পরীক্ষায় যদি নেগেটিভ এক্সপিরিয়েন্স হয়ে থাকে সে ওটা আবার অ্যামিগডালাকে বলে দেয় যে আগের পরীক্ষাটা হচ্ছে থ্রেট, তাহলে তুমি আরো অ্যাকশন নাও, অর্থাৎ অ্যামিগডালা বেশি সক্রিয় করে ফেলে। তো আমরা দেখলাম মোটামুটি এক্সাম অ্যাংজাইটির ক্ষেত্রে এই যে ব্রেইন, এই ব্রেইনটা কিভাবে কানেক্টেড সেটা আমরা জানলাম। এরপরে আমরা যেটা জানবো যে আমাদের এই এক্সাম অ্যাংজাইটির সাথে শুধু যে মস্তিষ্ক জড়িত রয়েছে তা নয়, মস্তিষ্কের সাথে আমাদের অটোনমাস নার্ভাস সিস্টেম জড়িত রয়েছে। আমরা যদি নার্ভাস সিস্টেমকে কনসিডার করি তাহলে একটা রয়েছে যেটা হচ্ছে মেইন নার্ভাস সিস্টেম, সেটা ব্রেইন এবং সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। আরেকটা রয়েছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা মেইন যেটা আমাদের, সেটা হচ্ছে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। আর একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটাতে হচ্ছে হাত, পা, এই অংশগুলো জড়িত রয়েছে। আর এই যে অটোনমাস নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের লিম্বিক সিস্টেমের পার্ট। লিম্বিক সিস্টেম হচ্ছে ব্রেইনের সেই অংশ যেটা কিনা আমাদের ইমোশনাল এবং বিহেভিয়ারাল মানে সেকশনটাকে কন্ট্রোল করে। তো লিম্বিক সিস্টেমের পার্ট হচ্ছে এই অটোনমাস নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো ভেতর দিয়ে যায় এবং সেটা এই মস্তিষ্কের অ্যামিগডালা থেকে শুরু করে একেবারে আমাদের স্পাইনাল কর্ডের শেষ পর্যন্ত এটা মিলে রয়েছে। তো এর দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এবার এই যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এটা কি, এটা হচ্ছে ফ্লাইট অর ফাইট রেসপন্স। আমি আসছি তার আগের কথায়
যে প্রথমে অ্যামিগডালা কি করলো, অ্যামিগডালা মানে যেটা হচ্ছে অ্যালার্ম বাজিয়ে দিল, ফিয়ার অ্যালার্মটা বাজিয়ে দিল। ফিয়ার অ্যালার্ম বাজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রেন থেকে সিগন্যাল চলে গেল, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে গেল। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হওয়ার অর্থ হচ্ছে মানুষ যখন বিপদে পড়ে তখন এই সিচুয়েশনটা তৈরি হয় যে হয় আমাকে লড়াই করতে হবে অথবা পালিয়ে যেতে হবে, অর্থাৎ ফাইট অর ফ্লাইট রেসপন্স। এবার এই যখনই লড়াই করতে শুরু করবে তখনই কি হয়, এই যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে গেলে কি হয়, যে বিপদে পড়লে আমাদের কি হয়, চোখ বিস্ফারিত হয়, চোখ বড় হয়ে যায়, মাসেল খুব টেন্সড হয়ে যায়, মাসেলগুলো সংকুচিত হয়ে যায়, হার্ট রেট প্রচন্ড হারে বেড়ে যায়, ব্লাড ভেসেলগুলো সংকুচিত হয়ে যায়। এছাড়া কর্টিসল, নরএপিনেফ্রিন এগুলো তৈরি হয়, এগুলো আমি পরে আসছি এন্ডোক্রিনোলজিক্যাল পার্সপেক্টিভে। কোলেস্টেরল লেভেল বেড়ে যায়। এছাড়া ডাইজেস্টিভ সিস্টেম হয়। তো এই কারণেই আমরা যে ফিজিওলজিক্যাল সিমটম গুলো দেখলাম, যে মাসেল টেন্সড হয়ে যাওয়া, তারপরে হার্ট রেট বেড়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হওয়া, এছাড়া ডাইজেস্টিভ সিস্টেম অনেকে বারবার মানে ডাইজেশনের প্রবলেম শুরু হয়ে যায় পরীক্ষার আগে থেকে পরীক্ষার পরে, ওই পুরো সময়টা জুড়ে তার ডাইজেশন প্রবলেম হয়, বারবার বাথরুমে যাওয়া, ডায়রিয়া বা কনস্টিপেশন, এই সমস্যাগুলো কিন্তু এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কারণে হয়। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এটা হচ্ছে রিল্যাক্সেশন, অর্থাৎ বডি যখন কাম থাকে, শান্ত থাকে, নর্মাল স্টেজে থাকে, তখন কিন্তু প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হলে বডি কাম এবং রিল্যাক্স থাকে। তো আমরা সেটা পরে আসবো, কেননা আমাদের অ্যাংজাইটি সিচুয়েশনে যেটা হয়, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। এরপরে হচ্ছে এন্ডোক্রিনোলজিক্যাল পার্সপেক্টিভ অফ এক্সামিনেশন অ্যাংজাইটি, অর্থাৎ আমরা দেখলাম যে ব্রেইন কিভাবে কাজ করলো, আমাদের নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করলো। ওই যে সেখানে বলেছিলাম যে হাইপোথ্যালামাসকে ও কি করে বডির ডেঞ্জারের জন্য প্রিপেয়ার করে। এবার আসছি আমি সেই জায়গায়। এবার কি হচ্ছে, এবার ওই যে অ্যামিগডালার পাশে রয়েছে পিটুইটারি গ্ল্যান্ড। এবার যখনই অ্যামিগডালা সক্রিয় হয়ে গেল, ও কি হচ্ছে, হাইপোথ্যালামাসকে বলছে পিটুইটারি গ্ল্যান্ডকে কর্টিকোট্রপিন হরমোন রিলিজ করার জন্য। কর্টিকোট্রপিন হরমোন অ্যাকচুয়ালি এসিটিএইচ বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এবং সেখান থেকে খরিত হয় কর্টিসল হরমোন, যেটা কিনা আমাদের মেইন স্ট্রেস হরমোন। মানুষ যখন স্ট্রেসে পড়ে তখন যে বহু সিমটমস গুলো, স্ট্রেস রিলেটেড সিমটমস গুলো কিন্তু এই কর্টিসল হরমোনের কারণে হয়, এবং এসিটিএইচ তখন শরীরে মাত্রাতিরিক্ত কর্টিসল লেভেল বাড়িয়ে দেয়। আরেকটা কাজ কি হয়, এই যে যখন পিটুইটারি গ্ল্যান্ডকে ইনফরমেশন দেওয়ার পরে যখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড গুলো যখন এসিটিএইচ ক্ষরণ করে, ঠিক ওই সময় কি হয়, ডিএইচইএ বলে আরেকটি হরমোন রয়েছে, ডিহাইড্রো এপিয়ান্ড্রোস্টেরন বলে একটা হরমোন রয়েছে, তার এফেক্টটা কমে যায়, এবং যার ফলে কি হয়, আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা তৈরি হয় এবং আমরা অসুস্থ বোধ করি এই এক্সামিনেশন অ্যাংজাইটির জন্য। এরপরে যেটা, এতক্ষণ তো আমরা জানলাম যে এক্সামিনেশন অ্যাংজাইটি কি, এক্সামিনেশন অ্যাংজাইটির কারণ মোটামুটি এতক্ষণ পর্যন্ত আমাদের জানা হয়ে গিয়েছে। এবার আমরা যেটা আসব সেটা হলো ম্যানেজমেন্ট, অর্থাৎ এই যে এক্সামিনেশন অ্যাংজাইটি তো হলো, সমস্যায় তো আমরা পড়ে আছি, এবার এর থেকে ওভারকাম কি করে করব। কেননা একটা যদি সলিউশন না থাকে তাহলে তো এইসব কথার কোনো, শুধুমাত্র সমস্যা নিয়ে আলোচনা করে তো কোনো লাভ নেই, অর্থাৎ আমাদের সলিউশন খুঁজতে হবে। তো এই সলিউশন গুলো কি, সলিউশন গুলোর মধ্যে প্রথম যেটা হচ্ছে কগনিটিভ রিস্ট্রাকচারিং। কগনিটিভ রিস্ট্রাকচারিংটা কি, আমরা দেখেছি সিমটম গুলোতে যে কগনিটিভ সিমটমস এর ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের মধ্যে প্রচুর নেগেটিভিটি চলে আসে, আমরা নেগেটিভ সেলফ টক, নেগেটিভ কথাবার্তা, এগুলো মাথার মধ্যে বেশি আসে। তাহলে কি করতে হবে, এই যে নেগেটিভ থট গুলোকে, এগুলোকে আমাদেরকে কি করতে হবে, কোনো ব্যালেন্স থট দিয়ে মানে রিপ্লেস করতে হবে। অর্থাৎ নেগেটিভ থট কি, যদি আমার মনে হয় যে আমি পরীক্ষায় পারবো না, তাহলে নিজের মনে ভাবতে হবে যে কেন পারবো না, আমি তো পড়েছি, আচ্ছা দেখি তো কোশ্চেন কি হয়, কেন পারবো না, পারবো, কেননা আমি তো পড়াশোনা করে এসেছি, পরীক্ষার আগে এতদিন তো পড়লাম।
যদি আমার মনে হয় যে অন্য সব স্টুডেন্টরা প্রচুর পড়াশোনা করেছে, তারাই মনে হয় ভালো করবে, আমি করতে পারবো না, তাহলে তার অবশ্যই তার এই চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে আনা উচিত যে প্রত্যেকেরই একটা কিন্তু পজিটিভ এবং নেগেটিভ সাইড রয়েছে। প্রত্যেকের যেমন স্ট্রং পয়েন্ট রয়েছে, তেমনি উইক পয়েন্টও রয়েছে। তারা যদি পারে, আমারও পারার কথা। এইভাবে নেগেটিভ থট গুলোকে কিন্তু বিভিন্ন ব্যালেন্স থট দিয়ে কিন্তু রিপ্লেস করতে হবে। এরপরে সেলফ ইনস্ট্রাকশনাল ট্রেনিং। সেলফ ইনস্ট্রাকশনাল ট্রেনিং পুরো পরীক্ষা জুড়ে যাতে নেগেটিভ জিনিস না আসে, ওই জন্য নিজেকে ট্রেন করতে হবে। অর্থাৎ সবসময় একটা কনফিডেন্ট লেভেল মেনটেন করতে হবে এবং সেই সাথে গিয়ে মানে আমি পরীক্ষার আগে যাব, আগে গিয়ে এই কথাগুলো চিন্তা করব, পরীক্ষার নেগেটিভ কোনো জিনিস মাথার মধ্যে আনবো না। এই জিনিসগুলো কিন্তু সচেতন মনে নিজের মধ্যে বারবার প্র্যাকটিস করতে হবে। এরপরে হচ্ছে বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট। বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট কি করব? কগনিটিভ রিস্ট্রাকচারিং তো হলো কগনিটিভ সিমটমস গুলোকে কমানোর জন্য। এরপরে বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট কি করে করব? বিহেভিয়ারাল ম্যানেজমেন্টের মধ্যে প্রথম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ আমরা প্রথমেই কারণে একটা জায়গায় দেখেছি যে মানে প্রপার টাইম ম্যানেজমেন্ট যদি না থাকে তাহলে এক্সামিনেশন অ্যাংজাইটি হয়। তো টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করতে হবে? হয় পরীক্ষার আগে থেকে পড়া শুরু করে দিতে হবে, পরীক্ষার 7 দিন আগে পড়া শেষ, তারপরে রিভিশন করতে হবে। কিছুক্ষণ টানা না পড়ে কিছুক্ষণ পড়ে, যাতে ব্রেনের উপর প্রেশার না হয়, কিছুক্ষণ পড়ে তারপরে কিছুক্ষণ রিল্যাক্স, তারপরে হয়তো আবার পড়ার সাথে সাথে খেলা বা আদার্স অ্যাক্টিভিটি গুলো সেগুলো মেনটেন করে চলা। তো সমস্ত রকম ভাবে পরীক্ষার আগে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে তার একটা প্রপার প্ল্যানিং করে রাখা। এবং পরীক্ষার হলেও বসে 10 নম্বর প্রশ্নের জন্য কত মিনিট সময়, 5 নম্বরের জন্য কত মিনিট সময়, সেগুলো পুরো প্ল্যানিং করে করলে কিন্তু এক্সামিনেশন অ্যাংজাইটি অনেকটা কমানো সম্ভব। আরেকটা হচ্ছে ডিসেনসিটাইজেশন। ডিসেনসিটাইজেশন কি? যে কোনো অ্যাংজাইটি, শুধু এক্সাম অ্যাংজাইটি বলে নয়, যে কোনো অ্যাংজাইটির ক্ষেত্রে ডিসেনসিটাইজেশন একটা হচ্ছে অন্যতম পন্থা কমানোর জন্য। যেমন ধরো যে বস্তু বা যে বিষয়টির উপরে স্টুডেন্টের ভয় রয়েছে, যে বিষয়টার উপরে ভয় রয়েছে, সেটা যদি তাকে বারবার সেই এক্সপোজারটা দেওয়া, অর্থাৎ পরীক্ষায় যখন ভয় রয়েছে তাহলে প্রথম থেকে তার ছোট ছোট পরীক্ষা নেওয়া, মক টেস্ট নেওয়া বা ক্লাস টেস্ট নেওয়া, বারবার তাকে পরীক্ষার সম্মুখীন করা, এইভাবে করতে করতে একটা সময় গিয়ে পরীক্ষা কিন্তু তার কাছে স্বাভাবিক হয়ে যাবে, তার আনকমফোর্টেবল যে ব্যাপারটা সেটা কিন্তু চলে যাবে। তো ডিসেনসিটাইজেশন করে কিন্তু অনেকাংশে এক্সামিনেশন অ্যাংজাইটি কমানো সম্ভব। এরপরে হচ্ছে স্ট্রাকচার স্টাডি টুলস, অর্থাৎ পরীক্ষা সম্পর্কিত যদি স্টাডি টুলস গুলো স্ট্রাকচার্ড ওয়েতে করা হয় তাহলে কিন্তু, যেমন 10 বছরের প্রশ্নপত্র বা কি ধরনের প্রশ্ন আসে সেগুলো আগে থেকে খুঁজে বের করা, আগে থেকে সেগুলোর উত্তর তৈরি করে রাখা, মানে হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক সেটা বেশি ইম্পর্টেন্ট। সেটা করেও কিন্তু এক্সামিনেশন অ্যাংজাইটি কমানো সম্ভব। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল ম্যানেজমেন্ট, অর্থাৎ বডি বেসড টেকনিক। এবার আসছি আমরা সেই জায়গায় যে ফিজিওলজিক্যাল ম্যানেজমেন্ট এর একটা সলিউশন হচ্ছে যোগা। আর লাইফস্টাইল ম্যানেজমেন্ট করেও কিন্তু এক্সাম অ্যাংজাইটি করা সম্ভব। লাইফস্টাইল ম্যানেজমেন্টে হচ্ছে নিউট্রিশন, প্রপার নিউট্রিশন নিতে হবে, প্রপার স্লিপ আর এক্সারসাইজের মধ্যে যোগা। তো আমরা দেখলাম যোগা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রসেস এক্সামিনেশন অ্যাংজাইটি ম্যানেজমেন্টের জন্য। তো এবার আমরা সেটা নিয়ে ডিসকাস করব। রিসেন্ট বহু স্টাডিতে দেখা গেছে যে যোগার একটা মানে পজিটিভ এফেক্ট রয়েছে এক্সামিনেশন অ্যাংজাইটি লেভেলটাকে কমানো। এবার ধরুন কোনো একটা স্টুডেন্ট হাই এক্সামিনেশন অ্যাংজাইটিতে ভোগে, যোগা অ্যাপ্লাই করে তার অ্যাংজাইটি লেভেলটাকে কমিয়ে যদি মডারেট বা মাইল্ড করা হয়, দেন সে কিন্তু পিক পারফরমেন্সে থাকবে। মাইল্ড অ্যাংজাইটি, মডারেট অ্যাংজাইটি কিন্তু স্টুডেন্টের জন্য ক্ষতিকর নয়। ক্ষতিকর ততক্ষণ পর্যন্ত মানে বরং সেটা তুলনামূলকভাবে ভালোই, তার কেননা তাতে কি তার পিক পারফরমেন্স বা সাকসেস সে পেতে পারে। তো সেই কারণে কি মানে আমরা বলতে পারি যে একটা মিনিমাম লেভেল পর্যন্ত মানে কমাতে যোগা বেশ হেল্প করে।
এবং আমি নিজেও এই টপিকের উপরে রিসার্চ করেছি। আমি কি করে এই টপিকের উপর রিসার্চ করেও এই রেজাল্টই পেয়েছি যে যোগার একটা পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে কিন্তু এক্সামিনেশন অ্যাংজাইটির উপর। তো যোগাটা কি? যোগা অ্যাকচুয়ালি এটা সংস্কৃত রুট ইউজ থেকে এসেছে, যার অর্থ টু জয়েন, টু ইয়োক অর টু অ্যাটাচ। অ্যাকচুয়ালি যোগা হচ্ছে বডি এবং মাইন্ডের একটা ইউনিয়ন, অর্থাৎ বডি এবং মাইন্ড মিলে মানে একটা ওভারঅল একটা মানে বেটার করার যে সিচুয়েশন তৈরি করে সেটা হচ্ছে যোগা। এইবার যে বিষয়টাতে আমরা আসবো, এবার যোগা অ্যাকচুয়ালি নিজেই ও একটা কিন্তু ডিসিপ্লিন বা একটা সাবজেক্ট। তো যোগা নিয়ে আমি বেশি কথা এখানে বলবো না। আমার এখানে বলার বিষয়বস্তু হচ্ছে যে এক্সামিনেশন অ্যাংজাইটিতে আমরা ভুগি এটা, এবং এটার ম্যানেজমেন্ট কি করে যোগা দিয়ে করব, যোগার এক্ষেত্রে এফেক্টটা কি। তো যোগার ক্ষেত্রে রয়েছে মেইনলি, যোগা বলতে আমরা এখানে বুঝবো আসন, প্রাণায়াম এবং মেডিটেশন। আমরা সেগুলোর সাথে কম বেশি সকলেই পরিচিত, বহু আসনের নাম আমরা জানি, প্রাণায়ামও জানি, মেডিটেশনও জানি, সব জানি, কিন্তু কিভাবে করলে কি করলে আমাদের এক্সামিনেশন অ্যাংজাইটি থেকে রিলিফ পেতে পারি সেটা আমি বলবো। তো এবারে যেটা আমি বলবো সেটা হচ্ছে কিভাবে যোগা এই এক্সামিনেশন অ্যাংজাইটি থেকে রিলিফ দেয়। তো এটা বলতে গেলে আমাকে সেই প্রিভিয়াস যে স্লাইডটা সেটাতে যেতে হবে। যোগা কি করে, এই যে যোগা কি করে, এই যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে, এখানে ওটা ইমেজ দেওয়া নেই, এখানে একটা ভেগাস নার্ভ বলে একটা নার্ভ থাকে যেটা এই মেডুলা থেকে একেবারে শেষ পর্যন্ত এটা বিস্তৃত। এই যে ভেগাস নার্ভটা আমরা যখন যোগা করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে ইনহেল এক্সহেল এই বিষয়গুলো বেশ হয়। মানে শ্বাস প্রশ্বাস যখন নিই তখন আমাদের যে ডায়াফ্রাম অর্থাৎ মানে ফুসফুসের উপরে যে রয়েছে সেটাকে অ্যাকচুয়ালি ডায়াফ্রাম বলে, সেই ডায়াফ্রাম কি করে, সেই ভেগাস নার্ভকে স্টিমুলেট করে। যোগার ফলে এই ভেগাস নার্ভ স্টিমুলেট হয়, আর ভেগাস নার্ভ স্টিমুলেট হওয়ার অর্থ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট হওয়া, অর্থাৎ বডি তখন রিল্যাক্সেশন আর কাম স্টেজে চলে যায়। অর্থাৎ যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের যে সমস্যাগুলো তৈরি করতো সেগুলো কিন্তু অনেকাংশে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম করে, সমস্যা অনেকাংশে সমাধান করে। তো যোগা করার ফলে কি হয়, যোগা করার ফলে প্রচুর রিসার্চে দেখা গেছে লং টার্ম যোগা করার ফলে দেখা যায় যে হার্ট রেট তুলনামূলকভাবে কম হয়, তারপরে কর্টিসল লেভেল, বডির কর্টিসল লেভেল কম হয়, এবং যোগার আগে যোগার পরে মেজার করা হয়েছে, যারা রেগুলার বেসিস যোগা করে তাদের নিয়ে রিসার্চ করে দেখা গেছে যে যারা যোগা করে তাদের কর্টিসল লেভেল তুলনামূলকভাবে অনেক কম হয়। তো কি করে, এই সময় যখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেট হয় তখন কি হয়, মাসেল রিল্যাক্স হয়ে যায়, হার্ট রেট ডিক্রিজ করে, তারপরে ব্রেথ নর্মাল হয়ে যায়, কর্টিসল লেভেল কমে যায়, কোলেস্টেরল লেভেল কমে যায়। এছাড়া আমাদের মুড ভালো রাখার আরেকটা রয়েছে নিউরোট্রান্সমিটার যেটাকে বলে সেরোটোনিন, সেটা উদ্দীপিত হয়, অর্থাৎ মুড ভালো থাকে, মন ভালো থাকে, ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকে। তো সবকিছু মিলে যোগার একটা খুব পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে এক্সামিনেশন অ্যাংজাইটির কমানোর ক্ষেত্রে। এবার বিষয়টা হলো কোন কোন যোগাগুলো বা কোন কোন আসন প্রাণায়ামগুলো করলে এক্সামিনেশন অ্যাংজাইটি কমাতে পারে। তো একটা যোগা প্রোটোকল 45 মিনিটের, এটা আমি আমার নিজের রিসার্চে ব্যবহার করেছিলাম। এটা হচ্ছে 45 মিনিটের যোগা প্রোটোকল এক্সামিনেশন অ্যাংজাইটি রিলিভের জন্য। এটা আমি সপ্তাহে 5 দিন করে 45 মিনিট করে 6 সপ্তাহ অ্যাপ্লাই করেছিলাম। করার আগে এবং পরে দেখেছি এক্সামিনেশন অ্যাংজাইটি রিলিভ হয়েছে। তো এটা করতে আমাকে হেল্প করেছিলেন ডক্টর শ্রীদীপ চ্যাটার্জি, উনি যাদবপুর ইউনিভার্সিটির ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উনি আমাকে এটা করতে সাহায্য করেছিলেন। তো এই যে তার মধ্যে যেগুলো রয়েছে তাতে রয়েছে 20 মিনিটের আসন, বিভিন্ন রকম আসন, সূর্য নমস্কার, শবাসন, পশ্চিমোত্তাসন,
ভুজঙ্গাসন, শলভাসন, উষ্ট্রাসন, বজ্রাসন, পদহস্তাসন, ত্রিকোণাসন, সর্বাঙ্গাসন। আর প্রাণায়ামের মধ্যে রয়েছে সূর্য ভেদন প্রাণায়াম, ভ্রামরী, অনুলোম বিলোম। এবং এই যে টাইম ডিউরেশন গুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর সবশেষে মেডিটেশন 10 মিনিট। সব মিলে এই যে 45 মিনিটের যে প্রোটোকল, যোগা প্রোটোকল, এটা কিন্তু একটা খুব এফেক্টিভ। সেটা আমি আমার নিজের রিসার্চেই দেখেছি। তবে যারা বিগিনার বা যারা নতুন করতে চায় তাদের প্রফেশনালের হেল্প নেওয়াই উচিত। কেননা এটা দিনের শেষে এটা তো অল্টারনেট মেডিসিন বা এক ধরনের এটা একটা থেরাপি। তো সেক্ষেত্রে প্রফেশনালের হেল্প নেওয়াই উচিত। আমি এখানে ইমেজ গুলো দিয়ে দিলাম। এটা উষ্ট্রাসন, বজ্রাসন, পদহস্তাসন, শলভাসন, ত্রিকোণাসন। আর এখানে রয়েছে, এটা হচ্ছে সূর্য ভেদন প্রাণায়াম, অনুলোম বিলোম, ভ্রামরী। কিভাবে করবেন বা কি প্রসেসে, সেটা আমার মনে হয় এক্সপার্টের হেল্প নেওয়াই বেটার। এবং বা কোনো যোগা ইনস্ট্রাক্টর বা যোগা ট্রেনার, তাদের কাছ থেকে হেল্প নিয়ে এইসব জিনিস করাই বেটার। আমি শুধু এটাই বলতে চাই যে যোগা করে কিন্তু একটা বেশ পজিটিভ এফেক্ট পাওয়া যায়। এরপরে যেটা আমি বলবো, যে যোগার একটা পজিটিভ এফেক্ট তো পাওয়া গেল, কিন্তু আমাদের আলটিমেট এইমটা হচ্ছে ওভারঅল এক্সাম অ্যাংজাইটি থেকে রিলিফ পাওয়া। তো যোগা দিয়ে আমরা কিছুটা পেলাম। এবার প্যারেন্টসদেরও কিছু কিন্তু রোল রয়েছে এই ক্ষেত্রে। প্যারেন্টসদের রোল রয়েছে এক্সামিনেশন অ্যাংজাইটি কমানোর ক্ষেত্রে। কারণ আমরা দেখি যে এক্সামিনেশন অ্যাংজাইটিটা বাড়ানোর ক্ষেত্রে প্যারেন্টসদের একটা কিন্তু বেশ বড়সড় রোল রয়েছে। তাহলে আমার মনে হয় যে তাদের কমানোর ক্ষেত্রেও সেই দায়িত্বটা নেওয়া উচিত। তো সেগুলো কি? সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ক্রিয়েট এ সাপোর্টিভ ইমোশনাল এনভায়রনমেন্ট। অর্থাৎ নিজের বাড়িতে একটা স্টুডেন্ট স্কুলের বাইরে যে ম্যাক্সিমাম বাকি যে সময়টা থাকে সেটা কিন্তু বাড়িতেই থাকে, এবং তার যে ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয় সমস্ত কিছু কিন্তু বাড়ি থেকে। তো সেক্ষেত্রে কি, বাড়ির একটা সে কারণে একটা বড় রোল রয়েছে। সেটা কি? প্রথম হচ্ছে ক্রিয়েট সাপোর্টিভ এনভায়রনমেন্ট, ইমোশনাল এনভায়রনমেন্ট। অর্থাৎ এর মধ্যে কি কি পড়ে? প্রথম হচ্ছে লিসেন অ্যাক্টিভলি। অর্থাৎ যে স্টুডেন্টটা বা যে ছেলে মেয়ে সন্তান যে এক্সামিনেশন অ্যাংজাইটিতে ভুগছে, সে যে কথাগুলো বলবে, তার যে কথাগুলো, সেগুলো যেন প্রথমে ভালোভাবে শুনতে হবে। তার যে ভয়, তার যে চিন্তা, তার যে টেনশন, সেগুলো বাবা মার কাছে বলতে এলে অনেক ক্ষেত্রে, আরে চিন্তা করিস না, পরীক্ষা হয়ে যাবে, কোনো ব্যাপার না, এত চিন্তা করছিস কেন, একদম টেনশন নিবি না। এই যে কথাগুলো, এই কথাগুলো ব্রেইনে এমন ভাবে আরো বেশি মাত্রায় এক্সামিনেশন অ্যাংজাইটি তৈরি করে। অর্থাৎ এই কথাগুলো কিন্তু তাদেরকে কখনোই বলা যাবে না। তার চেয়ে তাদের ভ্যালিডেট দ্য ফিলিংস, অর্থাৎ তার যে ফিলিংসটা সেটাকে অ্যাকসেপ্ট করা। অর্থাৎ যে তার যে টেনশন, তার যে হতাশা, তার যে চিন্তা, সে সেটাকে প্রথমত প্রকাশ করতে দেওয়া উচিত। দেওয়ার পরে বলা উচিত, হ্যাঁ এটা তো স্বাভাবিক, ঠিক আছে, আমি বুঝলাম, তো আমরা এটা নিয়ে একসঙ্গে কাজ করব যাতে করে আমরা এটা ওভারকাম করতে পারি। সেটাই বরং একটা স্টুডেন্টের কাছে বা সন্তানের কাছে অনেক বেশি বেটার সলিউশন দেবে। এরপরে অ্যাভয়েড কম্প্যারিজন। আমরা দেখেছি যে এক্সামিনেশন অ্যাংজাইটি তৈরি হওয়ার ক্ষেত্রে কম্প্যারিজন কিন্তু একটা বড়সড় রোল রয়েছে। তো এটা একেবারেই করা যাবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিল্ড এ কাম স্টাডি রুটিন। অর্থাৎ বাড়িতে একটা শান্ত পড়াশোনার একটা রুটিন রাখা উচিত। আমরা অনেক ক্ষেত্রেই দেখলাম যে যেটা টাইম টেবিল, টাইম ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু এক্সামিনেশন অ্যাংজাইটি তৈরি করে। তার মানে একটা ব্যালেন্সড টাইম টেবিল থাকা উচিত। কখন পড়বো, পড়ার পরে কি করব, কখন লিখবো, এই সমস্ত যে ব্যাপারগুলো একটা ব্যালেন্সড একটা টাইম টেবিল তৈরি করতে সন্তানকে হেল্প করা উচিত। টিচ প্রায়োরিটাইজেশন, অর্থাৎ প্রায়োরিটি কি সেটা চিনতে শেখানো। এটা শুধু এক্সাম অ্যাংজাইটি বলে নয়, লাইফের যে কোনো সময় এই জায়গাটা কিন্তু অ্যাংজাইটি রিলিফে হেল্প করে। কেননা আমাদের জীবনে এমন এমন সিচুয়েশন তৈরি হয় কখনো কখনো যে একই সঙ্গে অনেক কাজের প্রেশার চলে আসে, এবং তখন আমরা ওভারওয়েলম হয়ে পড়ি, সমস্যা ব্রেকডাউন হয়ে যায় আমাদের, যে আমি তাহলে কোনটা আগে করব, এটা করব না এটা করব। যখন বুঝে উঠতে পারি না তখন আরো কনফিউজ হয়ে সমস্যা আরো বেড়ে যায়। তো প্রায়োরিটি গুলো কি, কোনটা প্রায়োরিটি,
সেটা আমাদের প্রথমে বুঝে নিতে হবে যে আগে কোনটা প্রায়োরিটি, অর্থাৎ কোন সাবজেক্ট, কোন প্রশ্নটা আগে পড়তে হবে, কোনটা পরে পড়লেও চলবে, কোন চ্যাপ্টারটা আগে পড়তে হবে, এটা একেবারে খুব ছোটবেলা থেকে এই জায়গাগুলোর শিক্ষা দেওয়া উচিত স্টুডেন্টদের। আরেকটা হচ্ছে মডেল কামনেস। বাড়িতে সবসময় একটা শান্তিপূর্ণ আবহাওয়া মেনটেন করা উচিত। বাড়ির পরিবেশ যদি উত্তপ্ত থাকে তাহলে অ্যাংজাইটি আসবে, এটাই স্বাভাবিক। এবং বাচ্চারা মা বাবাকে দেখেই শেখে, এবং বাড়িতে যদি উত্তপ্ত পরিবেশ তাহলে তার পার্ট তো ছেলে মেয়ে হবেই। তো বাড়িতে সবসময় একটা মানে বাবা মাকে একটা রোল মডেল হওয়া উচিত, কামনেসের একটা রোল মডেল হওয়া উচিত। নেক্সট হচ্ছে কি বুস্ট কনফিডেন্স, অর্থাৎ কনফিডেন্সটাকে বাড়াতে হবে। আমরা দেখলাম কনফিডেন্স কম থাকলে এক্সাম অ্যাংজাইটি বেশি হয়, তাহলে কনফিডেন্স বাড়াতে হবে। কনফিডেন্স কি পজিটিভ রিইনফোর্সমেন্ট। পজিটিভ রিইনফোর্সমেন্ট মানে কি বলবো, তার মানে এই নয় যে সে যা করবে তাতে বাহ দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, এটা নয়। আমরা তার যে এফোর্টটা তাকে আমরা প্রশংসা করব, তার সাকসেসটা নয় যে তুমি বাহ খুব ভালো উন্নতি করছো, তুমি চেষ্টা করছো, এটাই অনেক, আরো ভালো করবে। এই যে জায়গাগুলো, এটা কিন্তু তার কনফিডেন্সটাকে, সাকসেসটাকে সেলিব্রেট করব না, তার এফোর্টটাকে সেলিব্রেট করব, এটা কিন্তু তার কনফিডেন্সটাকে বাড়াবে। আরেকটা হচ্ছে স্মল উইন স্ট্র্যাটেজি। স্মল উইন কি, তার সমস্ত কাজগুলোকে বা তার প্রেশারগুলোকে ব্রেকডাউন, ছোট ছোট কাজে ভাগ করে দেওয়া, ছোট ছোট করে ভাগ করে দেওয়া। এবং এই যে এক একটা ছোট সাকসেসের পরে কিন্তু কনফিডেন্ট ফিরে আসে। একটা ছোট কাজে সাকসেস হলো, আমি যদি দেখি এই সিঁড়ি দিয়ে আমাকে ওই সিঁড়ির মাথায় পৌঁছতে হবে, আমার মধ্যে অ্যাংজাইটি তৈরি হবে। কিন্তু আমি যদি একটা করে স্টেপ দেখি, তাহলে কিন্তু একটা স্টেপ পার হওয়ার মানে হচ্ছে সেটা একটা সাকসেস। আবার সেই স্টেপ থেকে আবার পরের স্টেপে কিন্তু সেটা সাকসেস। তার মানে এইভাবেই কনফিডেন্টটা গ্রো করে। নেক্সট যেটা হচ্ছে রিডিউস ফিয়ার অফ ফেলিওর। এই যে ফেলিওরের যে ভয়, সেটাকে কিন্তু কি করতে হবে, সেটাকে কমাতে হবে। এটা কিভাবে কমাতে পারে প্যারেন্টসরা, তার মিস্টেক গুলোকে হাইলাইট করলে চলবে না। নর্মালাইজ দ্য মিস্টেক। মিস্টেক গুলোকে কোনোভাবেই হাইলাইট করলে চলবে না। সে যদি কোনো ভুল করে, তাহলে সে ভুল করার পরে যদি বাবা মাকে বলে, তাহলে এটা একটা পার্ট, লাইফের পার্ট, কিছু শেখার ক্ষেত্রে ভুল হতেই পারে, ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে, ভুলটা নিয়ে পড়ে থাকলে চলবে না। তো এইভাবেই কিন্তু তার ভুলগুলোকে, আমাদের ভুল থেকে শুধরে নিয়ে এগিয়ে যাওয়া। কিন্তু ভুলগুলোকে যদি আমরা হাইলাইট করি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি পরীক্ষায় অঙ্ক ভুল করে এসেছে, বাবা মা বকাবকি করছে, এই অঙ্কটা তুই পারলি না, এত সহজ অঙ্কটা তোর পারা উচিত ছিল, তুই পারলি না বলে বকাবকি। এবং এটাই কিন্তু এক্সামিনেশন অ্যাংজাইটি বেশি মাত্রায় বাড়িয়ে দেয়। তার মানে মিস্টেককে হাইলাইট করা চলবে না, এটাকে নরমালাইজ করতে হবে, এবং সেখান থেকে যাতে সে শিক্ষা নিয়ে পরবর্তীতে বেটার করতে পারে সেটা দেখতে হবে। এরপরে হচ্ছে ডিসকাস এক্সাম আউটকাম কামলি। এবং এই যে পরীক্ষার ফল নিয়ে যদি কথাবার্তা হয়, সেটা কিন্তু খুব হার্শ ওয়েতে বললে চলবে না, রেগে বললে চলবে না। পরীক্ষা যদি বলে পরীক্ষা যদি ফেল করি, এই ধরনের কথাবার্তা যেন ডিসকাশনে না আসে। যদি স্টুডেন্ট তোলেও পরীক্ষায় ফেল করি, তাহলে বলবে যে ঠিক আছে, তুমি তো পরীক্ষা দিচ্ছ, রেজাল্টটা আসুক, দেখা যাক, তুমি চেষ্টা তো করেছো, দেখা যাক কি হয়। তো এই ধরনের চিন্তা আলোচনা যেন খুব মানে করলেও সেটা খুব শান্তভাবে করতে হবে। আরেকটা হচ্ছে ক্রিয়েট হেলদি লাইফস্টাইল হ্যাবিট। আমরা দেখছি যে আমাদের পুরো এই যে, যেহেতু আমাদের এক্সাম অ্যাংজাইটির সাথে আমাদের বডি, নার্ভাস সিস্টেম, ব্রেইন সমস্ত কিছু ইনভলভ হয়ে আছে, সেই কারণে কিন্তু হেলদি লাইফস্টাইল একটা হ্যাবিট আমাদের মেনটেন করে চলতে হবে, আদারওয়াইজ সম্ভব নয়। হেলদি লাইফস্টাইলের মধ্যে রয়েছে কি, যেটা হচ্ছে স্লিপ, নিউট্রিশন এবং এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি রিলেটেড যোগার কথা আমি আগেই বললাম। নিউট্রিশন, প্রপার নিউট্রিশন, ব্যালেন্স ডায়েট দিতে হবে। আর স্লিপ 7 থেকে 7.5 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাতে হবে। আরেকটা হচ্ছে মেইনটেইন লো প্রেশার কমিউনিকেশন, অর্থাৎ ছেলে মেয়ের সঙ্গে আপনারা যখন কথা বলবেন, তখন কিন্তু কখনো প্রেশার ক্রিয়েট করে এই ধরনের কথাবার্তা কিন্তু বললে চলবে না। অর্থাৎ যে তোমাকে এটা করতেই হবে, এটা পারতেই হবে, এটা আজকে করো তো, আমি এসে দেখব, এই ধরনের জিনিস কিন্তু
করা চলবে না, কোনো রকম প্রেশার ক্রিয়েট করা চলবে না, কেননা কমিউনিকেশনে যদি লো হাই প্রেশার হয় সেটা কিন্তু এক্সামিনেশন অ্যাংজাইটি তৈরি করবে। আর এত সব করার পরেও যদি সমস্যা না কমে তাহলে কিছু রেড ফ্ল্যাগ রয়েছে, যেমন ফ্রিকুয়েন্ট ক্রাইং, পরীক্ষার আগে শুধু কেঁদেই যাচ্ছে, কেঁদেই চলেছে, প্যানিক অ্যাটাক হচ্ছে, স্কুলে যেতে ভয় পাচ্ছে, পরীক্ষা দিতে যেতে চাইছে না, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, রাতে ঘুমাচ্ছে না এবং খুব বেশি মাত্রায় ভয় পাচ্ছে, তাহলে কিন্তু প্রফেশনালের হেল্প নিতে হবে, কোনো কাউন্সিলরের কাছে যেতে হবে, সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আপনার সহজ সরল এবং প্রাণবন্ত আলোচনায় আমরা আশা করছি প্রত্যেকেই সমৃদ্ধ হতে পেরেছি। এরপরে আমরা আমাদের যে প্রশ্নোত্তর পর্ব সেই পর্বে যাব। ইতিমধ্যেই কোনো প্রশ্ন যদি চ্যাট বক্সে এসে থাকে আমি একটু চেক করে নিই, বা যারা অংশগ্রহণকারী হিসেবে এখনো আছেন তাদের উদ্দেশ্যে এই সেশনটা ওপেন করে দেওয়া হলো। আপনারা আপনাদের যে কোনো ধরনের আজকের আলোচনা প্রসঙ্গ বা আলোচনার সাথে প্রাসঙ্গিক যে কোনো ধরনের প্রশ্ন আপনারা রাখতে পারেন সরাসরি মাইক্রোফোন অন করে। ম্যাডাম আছেন, উনি উত্তর দিতে সহযোগিতা করবেন, প্লিজ। হ্যাঁ, কারোর কিছু প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন রাখতে পারেন। দিয়া, দিয়া, হ্যাঁ স্যার। কোনো প্রশ্ন নেই নাকি? আচ্ছা। প্রশ্ন রাখো, মাইক্রোফোন অন করে ইয়ে করো। হ্যাঁ স্যার। হ্যাঁ, দেবজিৎ বাবু কিছু বলবে? কিছু প্রশ্ন আছে? প্রশ্ন তো নেই স্যার, মানে হ্যাঁ, তবে মেকানিজমটা তো বুঝলাম আসলে হেলথ এনজাইটি কি। হ্যাঁ, হ্যাঁ, তো এই রিসেন্টলি আমি মিশেল ফুকো পড়ছিলাম। হ্যাঁ, তো পড়তে পড়তে আমার উনি তো জেলের কি বলে কনভিকশনদের নিয়ে একটা স্টাডি করেছিল। হ্যাঁ, তো সেখানে অ্যাকচুয়ালি যেটা উনি দার্শনিক ভাবে যেটা বুঝিয়েছিলেন, তো আমার মনে হয় হেলথ এনজাইটির সঙ্গে অনেকটা রিলেট করছে। আমি ভাবলাম বলবো কিনা, তো আশা করি আপনি বললেন তখন বলছি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো মিশেল ফুকো যিনি জেলে কয়েদিদের নিয়ে স্টাডি করেছিলেন, তো উনি একটা আমার একদম মনে আসে না কি, হয়তো বলে দে পিক্টোপিরিয়ান এফেক্ট বা কিছু একটা উনি টার্ম ইউজ করেছিলেন। আসলে বলছে আচরণের যে পরিবর্তন হয়, এই যে ধরুন অ্যাংজাইটিটা হচ্ছে, এটা নয় তো আপনি যেটা ফিজিক্যাল লেভেলে চেঞ্জেস আসছে সিমটোমেটিক, কিন্তু যেটা আচরণগত বল যে পরিবর্তন হয়, এটা ওয়াচিং ইয়েতে চলে যায়, মানে যে সবসময় আমাকে কেউ দেখছে, মানে হেলথ অ্যাংজাইটিটাও কিন্তু আমার মনে হয়, হ্যাঁ এটা স্যার আমার ব্যক্তিগত অভিমত, যে দার্শনিক চিন্তাধারায় উনি যেটা বলতে চেয়েছেন, এটা হয়তো এখানে রিলেট করছে, সেটা হচ্ছে যে সবসময় আমাকে না কেউ দেখছে, যাদের এই হেলথ অ্যাংজাইটিটা হয়, এবার দেখার পদ্ধতি তো ধরুন আমার কি মার্কস আনবো, কি র্যাঙ্ক আনবো, হ্যাঁ এই এই মাধ্যমে তো হচ্ছে। হ্যাঁ, ফলে মানে এই মানে যে সমাজে উনি যেটা বলতে চাইছেন যে ওই আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় লেখা দেখি, বা হ্যাঁ সোশ্যাল মিডিয়াতেও এই লেখাটা মাঝে মাঝে দেখি। সিসিটিভির ক্ষেত্রে যেমন
অনেক জায়গায় লেখা থাকে সার্ভেলেন্স, হ্যাঁ আপনি সার্ভেলেন্স सीसीटीवी के निगरानी में है। একদমই তাই, যেহেতু উনি তো তখন আর সিসিটিভি ছিলেন না, হ্যাঁ হ্যাঁ তো মানে এই এই হিসাবে ব্যাপারটা বলেছিলেন। তো আমার মনে হয় যে এই হেলথ এনজাইটিটা হুম, ঠিক অনেকটা ওরকমই, শুধু হয়তো ধরনটা পাল্টাবে, এই আধুনিক ধাঁচে হয়তো পরিবর্তন হবে। কিন্তু এই যে হেলথ এনজাইটিটা হচ্ছে, আমি একটু দার্শনিক চিন্তাধারার থেকে উত্তরটা খোঁজার চেষ্টা করি। তো দেখতে পাই যে এটার এটার পেছনে তো ধরুন একটা সমাজের একটা ডিসিপ্লিন বলুন বা সমাজের যে নিয়ম কানুন, এটা তো ওতপ্রোত ভাবে জড়িত। হ্যাঁ, এর ফল যেমন ইভলিউশনারি সাইকোলজিস্টরা বলছে, এই ম্যাম যিনি বললেন যে অ্যামিগডালার যে তার যে পরিবর্তন মেকানিজম প্রসেসটা যে পরিবর্তন হয়, এভলিউশনারি সাইকোলজিস্ট বলছে এটা কিন্তু আমাদের এই অ্যামিগডালার যে ইফেক্টিভনেসটা, ওটা কি হয় না ইভলিউশনের দ্বারাই কিন্তু আমরা প্রাপ্ত। এই যে একটা ট্রিগার করছে, একটা কোনো মুহূর্ত আমাদের ট্রিগার করছে, হেলথ এনজাইটিটা আসলে কেন করছে? সমাজ দ্বারা আমাদের তো ধরুন অনেক কিছু রুলস এন্ড রেগুলেশন তৈরি করে দেওয়া, ফলে কিন্তু আমাদের ইভলিউশনে সেটা কিন্তু আমরা একসেপ্ট করতে পারছি না। ফলে অ্যামিগডালা অঞ্চলটা আমাদের ট্রিগার করছে, ফলে অ্যাড্রিনালিন ক্ষরণ হচ্ছে এবং বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেস আসছে। ফলে কোথাও না কোথাও আমাদের এই সামাজিক যে কাঠামোটা, এইটা কিন্তু পরিবর্তন ঘটছে, যেটা এখনো আমাদের মানে স্টুডেন্ট লাইফে অ্যাডপ্ট করতে পারছে না। এটা আমি যতটা বুঝলাম, ম্যামও যিনি বললেন উনি তো মেকানিজম প্রসেসটা বললেন। আর আমার মনে হয় তবে বেশ আমাদের লাইফও হয়েছে, সবার লাইফে তো হেলথ এই এক্সাম অ্যাংজাইটিটা থাকেই। তো এই ম্যানেজমেন্টের যোগার মাধ্যমেটা একটু নতুন জানলাম স্যার। তো এটা যেহেতু আমিও পরীক্ষার মাধ্যমে আছি, অবশ্যই ম্যাম প্র্যাকটিস করে দেখবো যে কতটা ইমপ্রুভ হয়। ধন্যবাদ ম্যাম। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকেও। আপনিও একটা হ্যাঁ, নতুন ধন্যবাদ আপনাকে। বিষয়টাকে ইয়ে না না, আপনি যেটা বলেছেন সেটা আপনি আপনার পার্সপেক্টিভ থেকে ভালোই বলেছেন, যে কিছু একটা দেখছে। অবশ্যই অ্যাংজাইটি, এই ধরনের অ্যাংজাইটি হচ্ছে, যেমন ধরুন পারফরমেন্স অ্যাংজাইটি কিন্তু এই ধরনের অ্যাংজাইটির একটা উদাহরণ। আমি যেটা বললাম সেটা হচ্ছে একটা মানে ফিজিওলজিক্যাল কনসেপ্ট থেকে সে জায়গাটা কথা বললাম। পারফরমেন্স অ্যাংজাইটির ক্ষেত্রেও আপনারা দেখবেন যে পারফরমেন্স করার ক্ষেত্রেও কিন্তু অ্যাংজাইটি হয়। তো সেক্ষেত্রে যদি সামনে গিয়ে পারফর্ম করতে না হয়, সে কিন্তু পারবে। এবং এই যে দেখছে যে ব্যাপারটা, এটাতে কিন্তু একটা মানে আমাদের অ্যাকচুয়ালি এটা তো পুরোপুরি মানে হেলথ বা ফিজিওলজিক্যাল ফিল্ড নয়, এটা একটা মাল্টিডিসিপ্লিনারি ফিল্ড। এবং এখানে শুধু তাই নয়, এখানে আমাদের সমাজও জড়িত রয়েছে। এই যে সেই বিষয়টার উপরে বেশি মাত্রায় এমফাসিস দেওয়া, যে ভালো রেজাল্ট করতে হবে, ভালো নম্বর আনতে হবে, এই এমফাসিস থেকেই কিন্তু সেটা তৈরি হচ্ছে। এবং তার অবশ্যই সেদিক থেকে আপনি সেটা বলেছেন যে তার মনে হচ্ছে যে সে যে কি নিয়ে আসছে, নম্বর নিয়ে এসছে, সেটা সবাই দেখবে। হ্যাঁ, সবাই অবশ্যই দেখবে এবং দেখে বারবার জিজ্ঞেস করবে কত নম্বর পেলি, কি করলি। এটাই কিন্তু অ্যাংজাইটির কারণ। অ্যাকচুয়ালি তাই। আমাদের ওয়াচিং যে ব্যাপারটা বললেন, আমরা সবসময় প্রত্যেকেই কম বেশি সবাই আমরা কিন্তু ওই একটা নিগরানির মধ্যেই আছি, এবং এটা আমাদের প্রত্যেকের মাথায় ঢুকে আছে যে আমাকে এই লার্জার সোসাইটি বা কোনো পারফেক্ট কেউ একজন মানে সবসময় যেন দৃষ্টি নিক্ষেপ করে আছে, আমাকে অবজারভেশনের মধ্যে রেখেছে, এবং অ্যাটলিস্ট নিজের জন্য না হোক তার জন্য আমাকে ভালো করতে হবে, এই ধরনের একটা সবসময় ফিয়ার আমাদের মধ্যে কাজ করে। যাই হোক, টিয়া একটা প্রশ্ন রেখেছে, তুমি নিজে সরাসরি নিজের মুখেই ম্যাডামের কাছে প্রশ্নটা রাখো। আমি দেখলাম চ্যাট বক্সে লিখেছো, তুমি সরাসরি বললে আরো ভালো হবে। কোশ্চেনটা ছিল যে আমাদের এক্সাম স্ট্রেস কমানোর যে আপনার সবচেয়ে এফেক্টিভ পরামর্শ কি, এবং এক্সাম হলে যে আমাদের মাঝে মাঝে প্যানিক অ্যাটাক হলে কিভাবে কাম থাকা যায়। এক্সাম হলে যদি প্যানিক, এটা এক্সাম অ্যাংজাইটিটা কম শুধু পরীক্ষা হলে হলো তখন আমি করব, সেটা কিন্তু নয়। এটার প্রিপারেশন একেবারে বহু আগে থেকে নিতে হবে। কেন, আরেক যে জিনিসটা আমি বলতে গিয়ে বলছিলাম যে অ্যামিগডালা যখন বেশি মাত্রায় ট্রিগার হবে, তখন কিন্তু এটা যখন ক্রনিক হয়ে যায়, তখন সামান্যতম জিনিসেও কিন্তু অ্যাংজাইটি তৈরি হয়। তার মানে এর সলিউশনটা আমার শুধু এক্সাম হলে গিয়ে করলে হবে না, এটা বহু আগে থেকে তার প্রিপারেশন নিতে হবে। এবার যদি তার
পরেও যদি এক্সাম হলের কথা বলা হচ্ছে, তাহলে এক্সাম হলে গিয়ে যদি প্যানিক অ্যাটাক হয়, তাহলে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট আমাদের যে জিনিসটা হেল্প করে সেটা হচ্ছে ব্রিদিং টেকনিক বা রিল্যাক্সেশন টেকনিক। মানে কিছু না হলেও একটা বড় নিঃশ্বাস নেওয়া। ইনিশিয়ালি আমাদের যেটা শুরু হয় সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস মনে হয় যে ছোট হয়ে আসছে, শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। এক্সারসাইজ এবং প্রাণায়ামের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে বড় যখন আমরা নিঃশ্বাস নেব তখন ডায়াফ্রাম কি হবে, স্টিমুলেট হবে, ডায়াফ্রাম ভেগাস নার্ভকে কন্ট্রোল করবে। তো আমরা একটা বড় নিঃশ্বাস নিয়ে একটা যদি নিই, তুলনামূলকভাবে সেই সিচুয়েশনে বেটার ফিল করব। তবে এটা কিন্তু শুধুমাত্র ওই মুহূর্তে কিছু করা সম্ভব নয়, এটা বহু আগে থেকেই তার প্রিপারেশন নিতে হবে। এবং যদি সলিউশন না হয়, কারণ এটা তো শুধুমাত্র ওই সিচুয়েশনে যে হবে তা নয়, এক্সাম অ্যাংজাইটি যদি থাকে তাহলে তো আগে থেকেই সেটা বোঝা যাবে এবং আগে থেকেই তার প্রিকশন নিতে হবে। প্রয়োজন হলে প্রফেশনালের হেল্প নিতে হবে। এবং তারপরেও যদি মানে কোনো মুহূর্তে, যেটা অ্যাকচুয়ালি প্রশ্নটা করলে, তো সেক্ষেত্রে ওই মুহূর্তে একটা আমরা বড় নিঃশ্বাস নিতে পারি, খুব জোরে একটা নিঃশ্বাস দিলে মানে সাময়িকভাবে একটু রিল্যাক্স হতে পারি। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, সুজিত বাবু প্লিজ। ম্যাম, যেহেতু এনজাইটি নিয়েই আলোচনাটা চলছে, তো এই রিলেটেড একটা প্রশ্ন আমার মাথায় ছিল। কিছুদিন আগে একটা বন্ধুর সাথে হয়েছে, সে একটা পরীক্ষা দেওয়ার পর তার আশেপাশে বন্ধু বান্ধবরা বা গার্জেনরা সবাই চাইতো যে সে ভালো রেজাল্ট করবে, কিন্তু সে করতে পারেনি, সেটাতে কোয়ালিফাই করতে পারেনি। তার ফলে সে ফোন রিসিভ করা থেকে শুরু করে যোগাযোগ করা, মানে সবার সাথে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছে। তো এই বিষয়টা থেকে বেরিয়ে আসার আপনার মতামতটা কি, বা সে কিভাবে বেরিয়ে আসবে? বা যখন ফোনে তাকে জিজ্ঞাসা করছে বা রাস্তাঘাটে জিজ্ঞাসা করছে, কি রে তোর কি হয়েছে, তখন সে ঠিক ফেস করতে পারছে না যে কি বলবো। তো এই বিষয়টা হ্যাঁ, এবার সবার প্রথমে যেটা বলবো যে আপনার যে বন্ধুটির কথা আপনি বললেন সেটা একেবারে খুব এক্সট্রিম স্টেট। মানে সে শুধুমাত্র ওটা আমাদের মানে যেটুকু অ্যাংজাইটি আমরা কন্ট্রোল করতে পারি তার থেকে বেশি মাত্রায় চলে গেছে বলে সে নিজেকে গুটিয়ে নিয়েছে, বাকিদের সাথে কমিউনিকেশন করছে না, তার নর্মাল লাইফ ভালো রকম ভাবে হ্যাম্পার হচ্ছে। তার মানে তার এই মুহূর্তে প্রফেশনালের হেল্প অবশ্যই দরকার। কোনো মানে কাউন্সেলর, সাইকোলজিস্ট যিনি, ওনার সাথে কথা বললে বিভিন্ন রকম থেরাপি রয়েছে, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি রয়েছে, বিভিন্ন রকম থেরাপির মাধ্যমে ঠিক করা সম্ভব। তারপরে সাইকিয়াট্রিস্টও রয়েছে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিয়া এবং থ্যাংক ইউ সুজিত ভাই। আর কি কারোর কোনো প্রশ্ন জিজ্ঞাসা? অঙ্কিতা দত্ত আছে। অঙ্কিতা, কোনো প্রশ্ন আছে? খোকন, কোনো প্রশ্ন আছে? পাপিয়া? না স্যার। কোনো প্রশ্নই নেই। তার মানে আমি কি ধরে নিতে পারি যে তোমাদের এক্সাম এংজাইটি নেই বা এংজাইটি হয় না? হ্যাঁ খোকন, প্লিজ বলো। হ্যালো। হ্যাঁ খোকন, শোনা যাচ্ছে, বলো তোমার প্রশ্ন। হ্যাঁ স্যার, বলছিলাম যে এক্সামের যে ভয়, মানে ধরুন কোনো ফেস টু ফেস যে ধরনের ইন্টারভিউ যে কথাগুলো হয়, অনেক সময় হঠাৎ করে যে নার্ভাসনেস চলে আসে, তখন মনে হয় যে আর কিছুই পারবো না। এই ব্যাপারটা থেকে কিভাবে বেরোনো যায়? আচ্ছা, ম্যাডাম আমাদের সঙ্গে আছেন। ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ডিটেইলসে আমি ম্যানেজমেন্ট কি করে করব সেটা তো বললাম। তবে খুব সংক্ষেপে আমি আবারও বলছি, যদি এই যে ইন্টারভিউর কথা বললেন, তো এটা হচ্ছে পারফরমেন্স অ্যাংজাইটি, এটাও টাইপ অফ অ্যাংজাইটি, মানে এক্সাম অ্যাংজাইটি সিমিলার। তো সেক্ষেত্রে আমি কি বলেছিলাম যে মক টেস্ট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওই ডিসেন্সিটাইজেশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ওয়ে। তো ইন্টারভিউ ক্ষেত্রেও কিন্তু ডিসেন্সিটাইজেশন একটা গুরুত্বপূর্ণ ওয়ে। অর্থাৎ সেই সিচুয়েশনে না থাকলেও
সেটা বারবার প্র্যাকটিস করা, দরকার হলে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করা, 2-3 জন বন্ধু বান্ধবের সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করা, ইন্টারভিউতে কি ধরনের প্রশ্নগুলো থাকে আসতে পারে সেগুলো সম্পর্কে স্টাডি করা, সেগুলো প্রথমে কালেক্ট করা, সেগুলোর অ্যান্সার গুলো রেডি করা এবং 3-4 জন বন্ধুর সামনে সেগুলো বলা। যদি কেউ না থাকে বাড়ির লোকের সামনে, তাও না হয়, তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করলে অনেকটাই কিন্তু কনফিডেন্ট আনা সম্ভব। আর তার উপরে যে টেকনিক গুলো তো রয়েছে, ওভারঅল হেলথ এফেক্ট গুলো বড়, মানে ওভারঅল হেলথ বেটার হওয়ার পরে এগুলো করলে অনেকটাই কিন্তু সম্ভব। ধন্যবাদ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাম আরেকটা প্রশ্ন ছিল আমার। আমি সমস্ত স্টুডেন্টদের ধন্যবাদ জানাচ্ছি যারা প্রশ্ন রেখেছো এবং আমাদের এই সেশনটাকে ফ্রুটফুল হতে হেল্প করলে। আমার প্রশ্ন ছিল আবার। হ্যাঁ সুজিত প্লিজ। একটা একটু আলাদা হয়তো প্রশ্নটা। আমি যেটা আমার গ্রামে বাড়িতে লক্ষ্য করেছিলাম, একটা বাচ্চার বয়স 8 বছর, সে তো সেই বাচ্চাটা কথা বলতে বলতে হঠাৎ তার যে কাকু হয় তাকে স্যার বলে ফেলছে। সে টিউশন পড়ে স্কুলে পড়ে আবার, তো হঠাৎ স্যার এটা কি হবে, স্যার এটা মানে কাকুটাকে স্যার বলে ফেলছে। তো এটা কি স্বাভাবিক প্রক্রিয়া, না এটা এনজাইটি কোনো ধরনের, না এটা ফোবিয়া? এটা তো নরমাল। এবার আমার বিষয়টা ব্যতিক্রম লাগলো হচ্ছে বিষয়টা, তার যেটা কেন ঠিক সচেতন। বয়স কত? 8 বছর। বয়স কত? হ্যাঁ 8 বছর। বয়স কত? 8 বছর। হ্যাঁ 8 বছর। 8 বছর শুনতে হ্যাঁ, পাচ্ছেন? এই তো। 8 বছর। ও 8 বছর, আচ্ছা। 8 বছরের সে কাকুকে স্যার বলছে। হ্যাঁ স্যার কাকুকে বলে হঠাৎ এবার করে হ্যাঁ কখনো হ্যাঁ। স্যার বলে ফেলছে। হ্যাঁ, এবার প্রথমে দেখতে হবে যে বিষয়টা অবজার্ভ করতে হবে যে এটা কি কন্টিনিউয়াস, সেটা কি নরমালি করছে নাকি মজা করে করছে, নাকি কেন বাচ্চাদের ক্ষেত্রে বহু জিনিস তারা কিন্তু এক্সপেরিমেন্ট করতে চায়। যে অনেক বাচ্চাকেই দেখবেন যে তার নাম হয়তো, এবং আমি আমার নিজের ক্ষেত্রেও দেখি, আমার একটা 3 বছরের বাচ্চা আছে, তার নাম হচ্ছে আনায়া মেহরিন। সে আমাকে এসে বলবে মাম্মার নাম আনায়া মেহরিন, সে কিন্তু জানে তার নাম আনায়া মেহরিন। কখনো গিয়ে বলবে বাবার নাম আনায়া মেহরিন। তো এই স্টেজে তারা বিভিন্ন রকম করে, তো যেহেতু 7 বছর 8 বছর, তো তখন মোটামুটি এই স্টেজটা কমপ্লিট হয়ে যায়। এবার দেখতে হবে যে রেগুলার বেসিসে যে সে যে স্যার বলে ফেলছে সেটা কি খুব মানে স্বাভাবিকভাবেই বলছে, মানে মজা করেও বলতে পারে। অনেক ক্ষেত্রে এই স্টেজে হয়তো কোনোদিন হয়তো বলার কাকুকে পর স্যার আবার সে বলেছে, কাকু হয়তো লজ্জা পেয়ে যাচ্ছে। লজ্জা পেয়ে যাচ্ছে। বলার পরে হ্যাঁ লজ্জা পেয়ে যাচ্ছে, মানে আমি ভুল হ্যাঁ করে ফেললাম, এরকম একটা সিচুয়েশন চলে আসছে। আমাকে বলছিল বিষয়টা, তো সেটা মানে কেন হচ্ছে বা হ্যাঁ, এইবারে মানে যদি বিষয়টা সেটা যদি ব্যতিক্রম আছে। স্বাভাবিক হতে পারে, অস্বাভাবিকও হতে পারে, কিন্তু তার জন্য কেস স্টাডি করতে হবে যে কোনো দিক থেকে স্যারের দিক থেকে কোনো রকম কোনো স্ট্রেস বা অ্যাংজাইটি তার মধ্যে কাজ করছে কিনা। 2 নম্বর দুটো কথা হতে পারে। এক, সে যদি কাকুকে স্যার বলার ফলে কাকু কোনো রকম রিয়াকশন দিয়েছে, সেই রিয়াকশনটা তার কাছে রিইনফোর্সমেন্ট হচ্ছে বা মজা পাচ্ছে, বা হয়তো কাকু কোনোদিন হয়তো সেটাতে হয়তো হয়তো বললো কাকুকে স্যার, কাকু হয়তো সেটা নিয়ে এমন সেই রিয়াকশনটাকে ওর কাছে রিইনফোর্সমেন্ট, মানে সেই রিয়াকশনটা পাওয়ার জন্য সে স্যারকে কাকু বলছে। এক, সেটা হতে পারে। আরেক, যদি তার মধ্যে অ্যাংজাইটি রিলেটেড কিছু ইস্যু হয়, তাহলে তাকে অবশ্যই তার আগে জিজ্ঞেস করবেন যে সে যে স্যার বলছেন, তাহলে তার টিচার বা ওই স্কুল সেই মানে সেই এনভায়রনমেন্ট থেকে কোনো ধরনের কোনো নেগেটিভ ট্রমা কিছু আছে কিনা বা কোনো ঘটনা কিছু আছে কিনা, সেগুলো একটু জানার চেষ্টা করুন। যদি সেই ধরনের কিছু ইনফরমেশন পান তাহলে সেটা চিন্তার বিষয়। আচ্ছা থ্যাংক ইউ ম্যাডাম। আশা করছি আর কি কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে? যদি না থেকে থাকে তাহলে আমরা মোটামুটি আমি একটু একটা মানে শেয়ার করতে চাই। যেহেতু এটা একটা বাচ্চার ব্যাপারে কথাটা বলা হলো, সুজিত বাবুর কথাটা বেসিসে আমি একটু শেয়ার করতে চাইছি যে সে কি বারবার জিনিসটা বলছে, না সে হঠাৎ করে হয়তো একবার দুবার বলে ফেলেছে, বা মানে ব্যাপারটা কিরকম কি হচ্ছে?
ব্যাপারটা বারবার হয়েছে, মানে বারবার এটা হয়েছে, কন্টিনিউয়াস নয়। একটা মানে হতে পারে যে যখন তার হয়তো সাথে সে দেখা হচ্ছে এমনিতে এমনিতে যাদের সাথে কথা বলছে, এমনিতে আমরা যাদের সাথে সাধারণত কথা বলে থাকি বা কথা বলছি, কথা বলতে বলতে কি হয় যে আমরা কাউকে একটা কোনো কিছু সম্বোধন করে, এবার সে এমনিতে বাড়িতে হয়তো মা বাবার সাথে যখন কথা বলছে তখন সে কোনো কিছু সম্বোধন করে বলছে না, কিন্তু যেহেতু সে সেখানে স্পেসিফিক ভাবে হয়তো স্যার স্যার সম্বোধন করে বলছেন, বলছে ওই বাচ্চাটি, তখন হয়তো সে তার কাকুকে সেই রকম টাইপের কিছু কথা বলতে গিয়ে বলে ফেলছে। এবার সেটা দেখতে হবে যে সে বারবার করছে কিনা। আচ্ছা, আমি মানে ম্যাডাম জাস্ট একটা ইয়ে করছি, ম্যাডাম তো সেই মানে বুঝতে পেরেছি, মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি বারবার যে নয়, আমার মানে ক্ষেত্রে মাঝে হ্যাঁ, মধ্যে। সেটা অবশ্যই, সেটা তো মাঝে মধ্যে দেখতেই এই হবে। জিনিসটা হতে পারে। হুম, মানে কথা বলার কথা বলতে বলতে হয়তো সে খুব দ্রুত কথা বলছে, কথা বলতে বলতে তার কথার মাঝে কথাটা বেরিয়ে মানে বলা বলা হয়ে যায়, এরকম হতে পারে। কারণ অবশ্যই আমি মানে এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটাই বলছি হচ্ছে যে একদম, আমি হ্যাঁ। আমার এটা অবশ্যই, স্যারকে হ্যাঁ। স্যার বলতে মাঝে গিয়ে আমি মাঝে হলে বাবাকে সেটা কখনো নিয়ে স্যার, চিন্তা করতে না হচ্ছে। আমি মাঝে মাঝে বাবাকে স্যার বলে ফেলতাম, আবার স্যারকে বাবা বলে ফেলতাম। তো এই ব্যাপারটা আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এই জিনিসটা বলছি যে হয়তো কথা বলতে বলতে কখনো আমরা বলে ফেলি, এই জিনিসটা হতে পারে। যে নিজেও হয়তো বুঝতে পারছি না, বলা হয়ে যেতে পারে। হ্যাঁ, এই পার্সপেক্টিভটা বুঝতে হবে যে সে এটা একদম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তার মধ্যে সেটার কন্টিনিউটি আছে এবং সে বিষয়টা ভয়ের সাথে বলছে না কোনো মজার ছলে বলছে হ্যাঁ, নাকি মানে নিজে এক্সপেরিমেন্ট না করার অনেক সময় হয়তো যে যে মজার ছলে হয় না, কিন্তু মানে কি হয় অনেক না সময় না কথা বলতে বুঝেই বলতে বলছে অনেক আহ, সময় কথার সাথে না বুঝেই জড়িয়ে ওটা বিষয়টা বেরিয়ে এবং গেল। সে বলে ফেলার পর যখন বুঝতে পারে তখন সে মানে সে লজ্জা পাচ্ছে হ্যাঁ তখন, হ্যাঁ, যে আমি তো কাকুকে স্যার বলে ফেললাম, সেটাই। ছোট বাচ্চা যেহেতু। এই পার্সপেক্টিভটাকে বুঝতে হবে। যদি সেটা কোনো রকম ট্রমা বা এই ধরনের বিষয় থেকে আসে তাহলে সেটার হুম জন্য আরো বড় করে না, কেসটাকে করতে হবে। বিষয়টা তাহলে পুরো বিষয়টাকে তার খুলে বলি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে বাচ্চাটা তো হচ্ছে আমার বাড়িরই, এবং কাকু তাকে বলছে আচ্ছা। ব্যক্তিটা আমি। তো আমি যখন বাড়ি যাই হুম, তখন পড়াশোনার ব্যাপারে ধরি যে কি পড়াচ্ছে বা কি বলছে, তখন সে বলতে বলতে স্পিডে কি স্যার বলে ফেলছে। এবার সেটা কন্টিনিউ, যবার আমি বাড়ি যাচ্ছি তবারে কিন্তু এই ভুলটা করছে। কিন্তু 8 বছরের বাচ্চা মানে সে 3 ক্লাস পড়ছে, না একটা মোটামুটি সে ভুলটা বাকি হয় না। তখন যদি আমরা মনে করবো যে কি কোনো একটা ফোবিয়া বা কিছু এনজাইটির মতন ধরে যাচ্ছে না, যেহেতু আমরা না না এডুকেশনাল শুধু লোক, তো একটা শুধু প্রশ্ন মনে মনে ফোবিয়া না, জাগেই। তো এটাও হতে আজকে পারে। যখন আমি ওকে পুরুলিয়া নিয়ে এসেছি, তো হঠাৎ পাশের মধ্যে আমার স্যার বলে ফেলছে। আমাদের আমাদের সোসাইটির তো এইগুলো এক একটা অবদান বড় বড়। আমাদের হয়তো মানে তোমার অনুপস্থিতিতে বাড়ির লোক বলেছে যে কাকু কিন্তু স্যার, কাকুর কাছে বদমাশি করবি না, কাকুর কাছে এরম করবি না, কাকুর কাছে সেরম করবি না, কাকুর কথা শুনবি, কাকু কিন্তু স্যার, বড় বড় অনেক বড় বড় ছেলে মেয়েদের পড়ায়। তাহলে এই যে এই কথাগুলোর রিপিটেশনটাও সেটার কারণ হতে পারে। হ্যাঁ, ওটা হয়তো মাইন্ডে সেট হয়ে গেছে হ্যাঁ, সেই জায়গাগুলো থেকে। হ্যাঁ, একটা টাইমের পরে ওর মনে হয়েছে যে আমাকে তো বাড়ির লোক এই জিনিসটা বলে প্রত্যেকদিন। তাহলে একটা টাইমের পরে ও অটোমেটিক্যালি ওর মাথার মধ্যে যখনই মানে কাকুর সাথে কথা বলছে বা কাকুর সাথে পড়াশোনা রিলেটেড আলোচনা করছে, তখনই তার হঠাৎ করেই মনে হয়ে যাচ্ছে যে কাকুকে তো কাকু বলা যাবে না, স্যার বলতে হবে। বাড়ির লোক বলেছে। এটাও হতে পারে। না, কিন্তু কিন্তু সে তো আবার লজ্জা পেয়ে যাচ্ছে, বিষয়টা হচ্ছে। তো আমি হ্যাঁ, যেটা মনে ওই করলাম যে স্পিডে বলতে যাই, তো স্পিডে বলার না, ফলে না এটা হয়ে যায়। লজ্জা পাওয়াটা তো স্বাভাবিক। আমি যাকে এতদিন পর্যন্ত কাকু বলে হুম, আসছি, তারপর থেকে ওই হতে পারে বাড়ির লোক বা ওই পাড়া প্রতিবেশীর লোকজনের এই বারংবার একটা বলে দেওয়া মাইন্ডসেটের ফলে আমি তো সেটার সাথে অ্যাডজাস্ট করতে পারছি না। আমি যদি হঠাৎ করে আজকে ছোটবেলা থেকে কাউকে তুই, তুই দিয়ে বলি, হঠাৎ করেই তাকে যদি আমাকে তুমি বলতে হয় বা আপনি বলতে হয়, আমাদের নিজেদের মধ্যেও তো সেই হেজিটেশনটা আসে। সেইরকম একটা আড়ষ্টতা আসেই। তো এই যে ব্যাপারটা আরেকটা কাকলি সরকার খুব ভালো জিনিস একটা শেয়ার করেছে। যদিও হুম, বিষয়টা হুম, এরকম না। তাড়াহুড়োই নাককে কান বলা, এটা কানকে নাক বলা। এটা মানে যেহেতু শব্দটার মধ্যে একটা মিল আছে।
তো এই বিষয়টা হতে পারে। কাকা স্যারের মধ্যে তো মিল নেই শব্দগত। তো বিষয়টা এটার কারণে হবে বলে আমার মনে হয় না। এটা আমার পার্সোনাল। আচ্ছা, এটা কি এটা হতে পারে যে ওকে টিউশন পড়ায় হ্যাঁ, সে আমার বন্ধু, হ্যাঁ, তো সে বলছে, বা এই ক্ষেত্রে কি হ্যাঁ, ভুলটা হ্যাঁ, হতে হ্যাঁ, পারে এটাও কারণ বা হতে পারে। এটা হতে এই যে পারে? বললাম যে এই হতে পারে, কেস হতে পারে। স্টাডিটাই জরুরি। ওর পার্সপেক্টিভটাকে বুঝতে হবে। এবার ওকে যে টিউশন পড়াচ্ছে, এবার আমরা তো জানি যে আমাকে যে পড়াবে সে আমার স্যার। তাহলে ওটা তো কাকুর বন্ধু। তাহলে মানে স্যারের বন্ধু কাকা। তাহলে কাকাকেও আমাকে স্যার বলতে হবে মাঝে। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, আমার ক্ষেত্রে যেটা আমি শেয়ার করছিলাম যে এই জিনিসটাই হতো, যে অন্য সময় হতো না, কিন্তু যখন পড়ার সময়, বিশেষ করে পড়ার সময় আমি স্যারকে বাবা বলে ফেলতাম, আমার বাবাকে স্যার বলে ফেলতাম। এই জিনিসটা, যে হয়তো অন্য সময় সে কাকুকে কাকুই বলছে, কিন্তু যখন কাকুর কাছে পড়তে বসছে তখন হয়তো সে কাকুকে স্যার বলে ফেলছে। এই জিনিসটা হ্যাঁ, হতে পারে। এটা অ্যাকচুয়ালি একদম একদম এটা আমি একদম যেটা এটা মনে করছি হ্যাঁ হ্যাঁ, যে পড়ার সঙ্গে স্যারের একটা খুব গভীর কানেকশন রয়েছে। হ্যাঁ, কারণ যার আমরা ফলে পড়ার সে সময় যখন সাধারণত যার ফলে স্যারের একটা গভীর কানেকশন রয়েছে। পড়া মানেই আমরা একেবারে ইনিশিয়াল স্টেজে বুঝি স্যার, এবং কোথাও না কোথাও ওই স্টেজে গিয়ে একটা মাইল্ড অ্যাংজাইটি কিন্তু থাকে। মাইল্ড অ্যাংজাইটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। 90% মানুষ এই মিনিমাম লেভেলের অ্যাংজাইটির শিকার। এই নিয়েই কিন্তু আমাদের থাকতে হয়। তো ওইটুকু অ্যাংজাইটি থাকতে পারে, এবং আমরা যেহেতু জানি যে মানে পড়াশুনো মানেই স্যার, সেই কারণে যখন হয়তো বাবা তাকে বা কাকু তাকে পড়াতে যাচ্ছে, তখন হয়তো তার মুখ দিয়ে সেই স্যার কথাটা মানে বেরিয়ে আসছে। সেটা আস্তে আস্তে বড় হলে সেই প্রবলেম গুলো অনেকটাই সচেতনভাবে সেগুলো সেরে যাবে। এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই। শুধু তার সাথে দেখতে হবে আদার্স কোনো মানে সিম্পটম বা আদার্স কোনো প্রবলেম গুলো রয়েছে কিনা। সে আদৌ মানে ভয়ে গুটিয়ে থাকা, না মেশা বা ঘুম, খাওয়া সমস্ত কিছু যখন এইগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ। এগুলো মাইল্ড অ্যাংজাইটি তো থাকেই কম বেশি, কোনো প্রবলেম নেই। ম্যাম, এটা সবসময় এংজাইটির কারণে নয়, মানে ঠিক এই আছে। কারণেও হতে পারে যে ওই শুধুমাত্র পড়াশোনা রিলেটেড বিষয়টার জন্যও হতে পারে, এংজাইটি নাও থাকতে পারে, হ্যাঁ, কিন্তু যেহেতু অ্যাসোসিয়েশনও হতে অভ্যস্ত পারে, এই ব্যাপারটাতে, অ্যাসোসিয়েশনও হ্যাঁ হতে হ্যাঁ পারে। হ্যাঁ, হ্যাঁ, এই ব্যাপারটাই অ্যাসোসিয়েশনও আমি হতে বলতে পারে। চাইছিলাম। থ্যাংক ইউ সুজিত, থ্যাংক ইউ রুহি এবং ম্যাডাম, সবাইকেই। যাই হোক, আমরা অনেকটা সময় অতিবাহিত করলাম ইতিমধ্যেই। অনেকেই ম্যাডামকে থ্যাংক ইউ জানিয়েছেন। অবশ্যই আমিও শুরু থেকেই শুনলাম এক্সামিনেশন এক্সাইটি রিলেটেড যে তার মেকানিজম নিয়ে এত মানে এত সুন্দরভাবে, এত সহজ সরলভাবে উনি বিষয়টাকে তুলে ধরলেন। তাতে আমাদের যারা এখানে অংশগ্রহণকারী ছিলেন তাদের জন্য বিষয়টা আরো সহজবোধ্য হয়ে গেল। এবার পুরোটাই তো প্র্যাকটিসের ব্যাপার। আমি শুনলাম, সমৃদ্ধ হলাম, সবই ঠিক আছে। আসল সমৃদ্ধিটা তখনই যখন সেটাকে আমি প্র্যাকটিসে নিয়ে যাব, যখন আমি সেটাকে অ্যাকশনের মধ্যে নিয়ে যাব। তো ম্যাডামকে আবারও অশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে যারা কোঅপারেট করলেন আমাদের প্রশ্নোত্তর পর্বে, তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। ম্যাডামের কাছে দুটো রিকোয়েস্ট রেখে আজকের বৈঠকই শেষ করব এখানে। আমাদের আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে রিসোর্স পার্সনদের। বিভিন্ন রিসোর্স পার্সনরা যারা এখানে এসেছেন 169 পর্ব এর আগে, তো তারা সেই গ্রুপে আছেন। আপনার অনুমতি থাকলে আপনাকেও সেই গ্রুপের মধ্যে যুক্ত করতে চাই। আর আমাদের একটা ঠিক আছে। সেকেন্ড রিকোয়েস্ট হচ্ছে, আগামী দিনে আমাদের একটি বৃহৎ পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা আমরা চাইছি বৈঠকিটা যদি আগামী দিনে কখনো একটা সময়ের পরে হয়তো থেমে যেতেও পারে, আমি সেটা এখনই বলছি না, কিন্তু যদি থেমে যায় তার একটা একাডেমিক ডকুমেন্টেশন আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছি। এবং এ পর্যন্ত যতগুলো বৈঠকি পর্ব অনুষ্ঠিত হয়েছে সেগুলো নিয়ে আমরা একটা বুক ভলিউম তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছি। সেটার বাস্তবায়নটা হয়তো বেশ কিছুদিন পর শুরু হবে। তো তার জন্য অবশ্যই ইন্টিমেশন দেওয়া হবে আপনাকেও। আপনার মানে আগাম জানিয়ে রাখলাম, সেই সহযোগিতা প্রার্থনা করে রাখলাম।
যাতে পরবর্তীতেও সেই সহযোগিতা পাই। এই দুটোই অনুরোধ এবং বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার একবারের আহ্বানে। মানে পরিচিতি বলতে তো কিছুই ছিল না, আপনার সাথে জাস্ট সোশ্যাল মিডিয়া বা এই বৈঠকই সেতু বন্ধন করার কাজটা করেছে এবং ভালো লাগলো। আগামী দিনে সরাসরি সাক্ষাতেও আলাপচারিতা, আমাদের একাডেমিক যে আদান প্রদানের বিষয়টি সেটিও চলবে এই আশা রাখলাম। এবং আপনার কলেজের ওপর দিয়েই, আপনার কলেজের কলিগ আমার অত্যন্ত পরিচিত, আমার কলেজে উনি গেছেনও আগে। চলে আসবেন একদিন। এবং আমার কি বলবো, আমার মাঝে মধ্যে জার্নি আপনার কলেজের ওপর দিয়ে হয়। আজকেই আপনার কলেজের ওপর দিয়েই এলাম। আচ্ছা, আজকে গিয়েছিলেন। যাই হোক, সময় করে আপনাকেও আমি আমার কলেজে, বানেশ্বর কলেজে পাবো এই আশা রইল। এবং আমি পরবর্তী 171তম পর্বের ঘোষণা করেই আজকের বৈঠক এখানে শেষ করব। আমাদের আগামী পর্ব অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের 7 তারিখ। সময়টি সম্ভবত বিকেল 3টে থেকে, এবং আমাদের সঙ্গে থাকবেন মিল্লি আল আমিন কলেজ ফর গার্লস, কলকাতা, সেখানকার ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি থেকে ডক্টর দেবিকা ব্যানার্জি। কি বিষয় নিয়ে চর্চা হবে সেই বিষয়টি এখনো নিশ্চিত হয়নি, সেটি পরে আমরা বিজ্ঞাপনের মাধ্যমে জানাবো। যাই হোক, সবাইকে শুভরাত্রি জানিয়ে এবং বৈঠকির সঙ্গে থাকার অনুরোধ জানিয়ে আজকের 170তম পর্ব এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈঠকির সঙ্গে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।